হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন সারপ্রাইজ দিলাম ভাইয়া। তোরি আপু আমাদের সাথে গ্রামে যাচ্ছে। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বলতে নিষেধ করেছিলাম। সোহান আজ সকাল থেকে শুধু অবাকই হয়ে যাচ্ছে। সে খুশিতে গিয়ে আয়শাকে জড়িয়ে ধরল। তুই পৃথিবীর শ্রেষ্ঠ বোন বলে। আয়শা মুখে হাসি টেনে বলল, শুকনো কথায় চিড়ে ভিজবে না। তোকে এত বড় সারপ্রাইজ দিলাম, তার জন্য আমাকে রিটার্ন গিফট দিতে হবে। মহারানী শুধু হুকুম করুন, আপনার কি লাগবে এখনই আপনার সামনে হাজির হয়ে যাবে। সোহানের ভঙ্গি দেখে আয়শা বেশ মজা পেল। সেও মুচকি এসে বলল, এখন কিছু দরকার নেই, আমি সময় হলে তোর থেকে চেয়ে নেব। এখন তাড়াতাড়ি বের হওয়ার জন্য তৈরি হয়ে নে। মা পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি তার জন্য। সোহানকে তাড়া দিয়ে আয়শা তরিকে নিয়ে চলে গেল। তরি যেতে যেতে ভাবতে লাগলো, সোহানের মতো এত ম্যাচিওর একটা ছেলে তাকে দেখে কিরকম ছেলে মানুষের শুরু করে দিয়েছে। তার কাছে মাঝে মাঝে স্বপ্নের মতো লাগে সবকিছু। সে সোহানের সাথে রিলেশন আগে জানতো না যে সোহান অন্য ধর্মের। তবে যখন সম্পর্কটা একটু গভীরে চলে যায় এবং তার প্রতি সোহানের এমন ভালোবাসা দেখে সেও দূরে আর আসতে পারেনি। শেষে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে সোহানের সাথে চিরদিনের বন্ধনে আবদ্ধ হয়, কাউকে না জানিয়ে। কেননা সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিলেও তার জীবন ততটা সুখকর ছিল না। তার বাবা অরূপ দত্ত জন্মের পর থেকেই মেয়ে দেখে তাকে অবহেলা করত। মনে করত কারি কারি টাকা দিয়ে দিলেই মনে হয় বাবার দায়িত্ব পালন হয়ে যায়। তরির বয়স যখন 5 বছর তখন তরির মা তার বাবার অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কের কথা জেনে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এর কিছুদিন পরেই সে সুইসাইড করে। তরি একেবারে একা হয়ে যায়। তারপর একটু বড় হওয়ার পরেই তরি তার বাবার অপরাধ জগতের সাথে যোগাযোগ সম্পর্কেও জানতে পারে। তার বাবার এই ভয়ঙ্কর রূপ জেনে তরি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তরির জীবনের এই কঠিন সময়ে সোহান তরির জীবনে আসে আর তার দেখানো স্বপ্নগুলোর জন্য তরি নতুন করে বাঁচতে শিখে। আদিল, টিনা, রিয়া, আশা, ইরা, দীপা, রাতুল এই 7 জন আজ আয়শাদের সাথে গ্রামে যাচ্ছে। এদের সাথে মিলেই আয়শা আদিত্যকে ইমপ্রেস করার ফোন দিয়ে এসেছে। আদিত্যকে দেখেই এদের সবার চক্ষু চড়ক গাছ। চারু তো বলেই ফেলল, ইস আয়শা, আমি যদি তোর জায়গায় থাকতাম না, কখনোই একে ছ্যাঁকা মারার কথা মাথায়ও আনতাম না। দীপা পাশ থেকে বলে উঠল, আজকে থেকে উনি আমার 1516 নাম্বার ক্রাশ। কিন্তু ইরা বেশ হাসি খুশি সে আয়শাকে পিঞ্চ করে বলল, আয়শা, তাড়াতাড়ি টাকা জমা। একে ইমপ্রেস করার কোনো আশা নেই। তোর আমাদের শেষমেশ 5 স্টার বুফেতে ডিনার করাতেই হবে। হুররে! ড্রয়িং রুমে তাদের কথায় হট্টগোল বেঁধে গেল। আয়শাদের গ্রামে যেতে ট্রেনে প্রায় 5 ঘন্টার মতো লাগবে। তাই ট্রেনে যাওয়ার জন্য আয়শার মা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে। আদিত্যের মা লুচি আর আলুর দম রান্না করেছে। আর তরি আসার সময় সন্দেশ নিয়ে এসেছে। রেল স্টেশন পর্যন্ত তারা নিজেদের গাড়িতেই যাবে। সোহান আর আদিত্য 5 জন বন্ধু স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও তাদের সাথে গ্রামে যাবে। আয়শা গিয়ে আদিত্যের গাড়িতে উঠে বসে থাকা সোহানকে বলল, ভাইয়া, আমি তোর সাথে যাব। আয়শা তরি আর সোহানদের সাথে পিছনের সিটে বসলো আর আদিত্য সামনে ড্রাইভ করছে। সবাই বিষয়টা সাধারণভাবে নিলেও আদিত্য আর আয়শার বন্ধুরা বুঝতে পারলো যে আয়শা কেন সোহানের সাথে বসেছে। এখন আয়শার প্রথম কাজ হলো আদিত্যের মনোযোগ পাওয়া। তাই সে আর আশেপাশে থাকার চেষ্টা করছে। সবাই এসে স্টেশনে গিয়ে দেখলো আদিত্যের বন্ধুরা অলরেডি ট্রেনে উঠে বসে আছে। তারা পৌঁছাতেই সবাই ট্রেনে উঠে পড়ল। আয়শা জানলার পাশেই বসেছে। তার পাশে তরি আর ইরা। তার বিপরীতে আদিত্য আর সোহান। তাদের এক বন্ধু বসে আছে। আয়শার খোলা চুলগুলো বাতাসে উঠছে। আদিত্য বারবার যে লুকিয়ে লুকিয়ে আয়শা দিকেই তাকাচ্ছে সেটা হঠাৎ করে আয়শার চোখ পড়ল আর বুঝতেও পারল। তাই সে কিছুটা বিব্রত বোধ করলো যে তার মুখে কি কিছু লেখা আছে যে আদিত্য তার দিকে তাকিয়ে আছে। এর মাঝেই হঠাৎ করে সোহান বলে উঠল, আয়শা, আজকে একটা গান গা, তুই তো খুব সুন্দর গান করিস। আয়শা প্রথমে না করলেও সবার জোরাজোরিতে সে গেয়ে উঠল, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে
কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাস যে কার পাইরে, আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার দুই আখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনি গাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আয়েশার গান শুনতে শুনতে আদিত্যের চোখ লেগে গেল। হঠাৎ সে তার কল্পনায় দেখতে পেল তার ঘরের ড্রেসিং টেবিলের সামনে একজন নারী দাঁড়িয়ে আছে। তার মুখের অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছে না, সেও গুনগুন করে আয়েশার গায়ে গানটি গেয়ে যাচ্ছে। সে আরেকটু খেয়াল করে দেখতে পেল নারীটির মুখের অবয়ব দেখতে পেল সে আর কেউই নয় বরং আয়েশা। তার গায়ে লাল রঙের তাঁতের শাড়ি আর চুলগুলো ভেজা হয়ে আছে। হাতে তাদের খানদানি বালাজোড়া পরা, যে বালা কিনা আদিত্যের বইয়ের জন্য তার মা যত্নে তুলে রেখেছে। আদিত্য তাড়াতাড়ি করে চোখ খুলতেই দেখতে পেল সে ট্রেনে বসে আছে। আদিত্য এইসবের কিছুই বুঝে উঠতে পারল না। সে মনে করলো হয়তো কালকে থেকে আয়েশাকে নিয়ে ভাবার কারণেই এমনটা হয়েছে। আয়েশার গান শুনে সবাই অনেক প্রশংসা করলো। আয়েশা হঠাৎ করেই বলে উঠল, চলো আমরা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। সবাই রাজি হয়ে গেল, কিন্তু প্রবলেম হলো জায়গা নিয়ে। এত কম জায়গায় এতজন মিলে খেলতে প্রবলেম হবে। তাই আয়েশা তাদের সবার নাম কাগজে লিখে লটারির মতো উঠল। প্রথমেই নাম উঠল অন্তিকের। অন্তিককে জিজ্ঞাসা করা হলো সে ডেয়ার নেবে না ট্রুথ। অন্তিক মনে মনে চিন্তা করলো সে যদি ট্রুথ বলে তাহলে তার পাজি বন্ধুরাগুলো তাকে বিব্রতকর অবস্থায় ফেলবে। তাই সে ভেবেচিন্তে ডেয়ার নেবে বলল। আয়েশা তাকে কি ডেয়ার দেওয়া যায় তার জন্য কিছুক্ষণ ভেবে আশেপাশে তাকালো। হঠাৎই সে খেয়াল করলো তাদের পিছনের বগিটা একটা গুজরাটি পরিবার বসে আছে। সে দেখলো তাদের মধ্যে বসা একজন 70 বছর বয়স্ক মহিলাও আছে। এটা থেকে বোঝা যাচ্ছে পরিবারটি বেশ রক্ষণশীল। আয়েশার মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে অন্তিককে বলল, ওই যে গুজরাটি পরিবারের বয়স্ক মহিলা আছে, ওনাকে গিয়ে তুই হিন্দিতে বলবি তোর তাকে খুব পছন্দ হয়েছে, তুই তাকে বিয়ে করতে চাস। এই বলে আয়েশা জোরে জোরে হাসতে লাগলো। অন্তিক পড়ে গেল মহাবিপদে, কিন্তু সে অলরেডি ডিয়ার নিয়ে ফেলেছে। এখন সে না করলে তার মান সম্মান সব যাবে। তার উপরে হিন্দিটাও ভালো মতো পারে না। তারপর সে গুজরাটি পরিবারের কাছে এগিয়ে গেল, গিয়ে সেই মহিলাটিকে বলল, तुम बहुत खूबसूरत हो, तुम पे मेरा दिल आ गया, मैं तुमसे शादी करना चाहता हूँ, तुम मुझे शादी करोगे? গুজরাটি পরিবারটা তার ভাঙাচোরা হিন্দি শুনে হাঁ করে তাকিয়ে থাকলো। আর অন্যদিকে আয়েশারা সবাই তার হিন্দি বলার ধরন দেখে হো হো করে হাসতে লাগলো। এমন সময় মহিলাটির সম্পর্কে নাতি হবে এমন একটি ছেলে বলে উঠল, सच में तुम शादी करोगी इस बुढ़िया को? इस बुढ़िया के लिए मैं शांति से मेरे गर्लफ्रेंड के साथ बात नहीं कर पाता, तुम इससे शादी कर लो, मैं तुमको गुजरात में 200 एकड़ जमीन दहेज में दूंगा। অন্তিক ছেলেটার কথা শুনে উল্টে ভয় পেয়ে তাদের বগির দিকে দৌড় দিল। আয়েশারা সবাই তো অন্তিকের অবস্থা দিকে হাসতে হাসতে পেটে ব্যথা করে ফেলেছে। অন্তিক এসেই হাঁপাতে হাঁপাতে পানির বোতল খুঁজতে লাগলো। সে ঢক ঢক করে হাফ লিটার পানি খেয়ে ফেলল। ইরা তাকে খোঁচা মেরে বলল, তা পালিয়ে এলি কেন রে? বিয়ে করে 200-100 জমির মালিক হয়ে যেতি। হ্যাঁ রে, তারপর ওইখান থেকে আমাদের কিছু জমি দান করে দিতি। অন্তিক ওদের দিকে কটমট করে তাকালো। সবাই আবার হাসতে লাগলো। হঠাৎ আয়েশা খেয়াল করলো আদিত্যও হাসছে। তার কাছে আদিত্যের হাসিটা খুব সুন্দর লাগলো। হঠাৎ তার মনে হলো আদিত্য খুবই সুদর্শন, যেমন পুরুষকে পাওয়ার আকাঙ্ক্ষায় সব মেয়েরাই থাকে। আয়েশা কি সব চিন্তা করছে ভেবে নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। দুর্গাপুর কলকাতার ভিতরের দিকে অবস্থিত একটি গ্রাম।
আরিফ সাহেবদের পরিবারের পূর্বে এই গ্রামের জমিদার ছিল, কিন্তু যুগের পরিবর্তনে জমিদার প্রথা বন্ধ হয়ে গেল। এই এলাকার লোকজন এই পরিবারটিকে এখনও তাদের জন্য বটবৃক্ষের মতো মানে। গ্রামের যে কোনো ধরনের ঝামেলার মীমাংসা, বিয়ে, যে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত এই পরিবারটি নিয়ে থাকে। আয়েশার দাদু এখনও বেঁচে আছে। দাদু বৃদ্ধ হয়ে গেলেও পুরো এলাকায় এখনও তার অনেক প্রতিপত্তি রয়েছে। তাই আয়েশাদের পরিবারের লোকেরাও এখনও গ্রামের লোকজন থেকে অনেক সম্মান পায়। আয়েশার দাদু প্রতি বছর খুব বড় করে বাড়ি তার দিদার মৃত্যুবার্ষিকী পালন করে। বাড়ির আঙিনাতে এই বিশাল খাবারের আয়োজন করা হয়, কিন্তু এবার আয়োজন ভিন্ন। বিকাল 4টায় এসে আয়েশাদের ট্রেন স্টেশনে থেমেছে। সবাই নেমে দেখতে পেল আয়েশা দাদু স্টেশনে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। আয়েশা ট্রেন থেকে নেমেই দৌড়ে গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরল। এরই মধ্যে আয়েশা আর সোহানের বাকি বন্ধুরাও এসে দাদুকে সালাম দিল। আদিত্যের দিকে তাকিয়ে আয়েশা দাদু বলে উঠল, ওই রাজপুত্রের মতো ছেলেটি কে গো? সোহান এসে আদিত্যকে তাদের সাথে পরিচয় করে দিল। আয়েশার দাদু আদিত্যের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর ব্যক্তিমান পুরুষ আমি আমার জীবনে দেখিনি। আয়েশা তার দাদুর কথা শুনে আবারও আদিত্যের দিকে তাকিয়ে ভাবল, সত্যিই তো আদিত্যের মতো ব্যক্তিত্বের তুলনা নেই। ট্রেনে বসে এত চেষ্টা করলো, কিন্তু আদিত্য মনোযোগ আকর্ষণ করতেই পারল না। এখন যেন তার নিজেরই গায়ে পড়া টাইপের মনে হচ্ছে। আয়েশারা অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছে। আয়েশার দাদুর বাড়িটি অনেক পুরনো আমলের, জমিদার বাড়ির মতো কাঠামো। নিচতলে রয়েছে আঙিনা, আর তার চতুর্দিক ছড়িয়ে রয়েছে থাকার কতগুলো শোবার ঘর, রান্নাঘর, আর উপরের তলায় রয়েছে লাইব্রেরি আর শোবার ঘর, আর একটি বসার ঘর। নিচতলায় 2টি করে ঘরে আদিত্যের বাবা মা আর আয়েশার বাবা মার থাকার ব্যবস্থা হয়েছে। উপরের তলার একটি ঘরে আয়েশা আর তরি, আর একটি ঘরে সোহান আর আদিত্য। আরও 4টি ঘরে আয়েশা আর সোহানদের বন্ধুদের থাকার ব্যবস্থা হয়েছে। বাড়ির পিছনের দিকে একটি বড় পুকুরও আছে। আয়েশারা সবাই ক্লান্ত, তাই সবাই রুমে বিশ্রাম নিচ্ছে। আদিত্য কিছুতেই আয়েশার করা ছেলে মানুষের কথা ভুলতে পারছে না। সে নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে একটা সিদ্ধান্ত নিল। সে উঠে গিয়ে আয়েশার রুমে দরজায় মৃদু টোকা দিতেই আয়েশা ঘুম ঘুম চোখে দরজা খুলে আদিত্যকে দেখে হকচকিয়ে গেল। সে আদিত্যকে দেখে জিজ্ঞাসা করলো, কি চাই? তোমাকে। আয়েশা তার দিকে বড় বড় চোখ করে তাকালো। আদিত্য থতমত খেয়ে বলল, তোমার সাথে কিছু কথা বলতে চাই। আয়েশা খুঁজে পেল না আদিত্য তার সাথে এমন কি কথা আছে। তারপরও সে আদিত্যের পিছু পিছু ছাদে গেল। আদিত্য ছাদে এসে আয়েশাকে বলল, একটা গান গাও। আয়েশা অবাক হয়ে বলল, এই সন্ধ্যাবেলায় আমি কেন গান করব? আমি পারবো না। এখন গান গাইবে না তুমি? রেস্টুরেন্টে চ্যালেঞ্জ নিয়েছো তো, সবাইকে বলবো? আদিত্যের কথা শুনে আয়েশা চুপসে গেল। সে বুঝতে পারলো ধরা খেয়ে গেছে। এবার আদিত্যর কথা না শুনলে তার মান সম্মান সব যাবে সবার সামনে। তাই সে অগত্যা গান গাওয়া শুরু করলো। ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? একলা পথের পথিক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। একলা পথের পথিক হয়ে হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে,
আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে, জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে। আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে, ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসনি আমায়, হারিয়ে কোথায় তুমি? আয়শার গান গাওয়া শেষ হতেই ইতিমধ্যে আদিত্য বলল, এরকম গান গাইলে কেন? তুমি ছেঁকা দেবার পরে না আমি এরকম গান করব? আয়শা বুঝতে পারল তার আর আজ রক্ষা নেই। তার মা ঠিকই বলে, তার মাথায় গোবর ভরা। এবার সে নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। আদিত্য আয়েশাকে বলল, দেখো, কাজের কথায় আসি। তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছো তা পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব। আয়েশা আদিত্যের কথা শুনে এমনভাবে তার দিকে তাকালো যেন সে ভূত দেখে ফেলেছে। এই পৃথিবীতে এমন কি আছে যে নিজে নিজে ইচ্ছে করে বিপদ ডেকে আনে? আয়েশাকে বিস্ময়ের মধ্যে রেখেই আদিত্য আবার বলতে শুরু করলো, দেখো, ওই রকম করলে তোমারও চ্যালেঞ্জ জিততে বেশি কষ্ট হবে না, আর আমারও সত্যি সত্যি হার্ট ব্রেক হবে না। আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলো, সে তো ধরা পড়েই গেছে। এখন নিজের সম্মান বাঁচিয়ে চ্যালেঞ্জ জেতাটাই তার লাভ হবে। তাই সে আদিত্যের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আমি রাজি। আয়েশা আর আদিত্য ছাদে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলা, আকাশের রং রক্তবর্ণ ধারণ করেছে। পাখিগুলো তাদের নীড়ে ফিরে যাচ্ছে। হালকা হালকা বাতাসও বইছে। আর তারই মধ্যে আদিত্য হঠাৎ করে বলে উঠল, যাও তো, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আদিত্যর কথা শুনে আয়েশা তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আদিত্য বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আয়েশা আর কিছু না ভেবে নিচে কফি আনতে চলে গেল। আর আয়েশা নিচতলায় রান্না করে আসতে দেখলো তার চাচি রান্না করছে, আর তার আদিত্যের মা বসে বিয়ের সরঞ্জাম সব আনা হয়েছে কিনা তা মিলিয়ে দেখছে। হঠাৎ এর মাঝে গিয়ে আয়েশা বলে উঠল, আমার 1 কাপ কফি চাই। তার কথা শুনে নেহা বেগম উঠে বলল, দাঁড়া। তার দরকার নেই, আমি নিজেই বানিয়ে নেব। আয়েশা গিয়ে পাতিলের দুধ ঘন করে ফুটিয়ে নিল। তারপর সে যে পরিমাণে কফি খেতে পারে তা দুধে মিশিয়ে তাতে চিনি মিশিয়ে কাপে ঢেলে নিল। কফি নিয়ে সে উপরে চলে গেল। গিয়ে দেখতে পেল আদিত্য দাঁড়িয়ে আছে। গিয়ে আদিত্যের হাতে কফির কাপ দিল। আদিত্য 1 চুমুক কফি মুখে দিতেই তার চোখ মুখ কুঁচকে এলো। সে আয়েশার দিকে তাকিয়ে বলল, তা রান্নাঘরে কি বেশি চিনি হয়ে গিয়েছিল যে সব চিনি আমার কফিতে দিয়েছো? আমি যেভাবে খাই সেভাবেই বানিয়ে এনেছি। এভাবে চিনি খেতে থাকলে খুব তাড়াতাড়ি তোমার ডায়াবেটিস হয়ে যাবে। এখন থেকে চিনি কম খাবে। কেন কম খাবো? তুমি কে আমাকে বলার? তোমার আমার বানানো কফি খাওয়া লাগবে না। এই বলে আদিত্যের কাছে থেকে তার 1 চুমুক কফি খাওয়া মগটি নিয়ে হন হন করে চলে গেল। আদিত্য তার যাওয়ার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলতে থাকলো, ঝগড়ুটে মেয়ে কোথাকার। তরি একটা সাদা নীল রঙের মিশ্রণের শাড়ি পরে পুকুরের ঘাটে বসে আছে। তার হাতে একটা সবুজ কালারের ফাইল, আর তার মধ্যে সোহান ওখানে এসে বসতেই তরি তার হাতে ফাইলটা দিয়ে বলল, এখানে এরূপ দত্তের কুকর্মের সব প্রমাণ আছে। আশা করি এই ফাইলটা তুমি মেজর অশোক মেহতার কাছে পৌঁছে দিতে পারবে। পৌঁছে যাবে। দুর্গাপুজোর পরে আমি আর আদিত্য তার সাথে মুম্বাই গিয়ে এই ফাইলটার বিষয়ে কথা বলবো। এখন তো স্যারদের পূজা চলছে, উনি ডিউটিতে নেই। তারপর সোহান তরির দিকে তাকিয়ে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তরি তার কথা শুনে লজ্জা পেয়ে মুচকে হাসলো। এখানে কেমন লাগছে তোমার? বেশ ভালো লাগছে, যদিও এখানে আসার সম্পূর্ণ অবদানটাই কিন্তু আয়েশার। হ্যাঁ, সেটা ঠিক। অনেক বছর পর মনে হলো সত্যি বিয়ের পরিবেশ উপভোগ করছি। তা তুমি বিয়ের দিন কি করবে? অনেকগুলো ড্রেস আর শাড়ি এনেছি, চিন্তা করছি একটা শাড়ি পরবো। একটু ঘরে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তরি তার কথা শুনে সন্ধিয়ান চোখে তার দিকে তাকালো, তারপর উঠে চলে গেল। তরি ঘরে এসে দেখতে পেল তার বিছানার উপরে 2টা শপিং ব্যাগ রাখা। একটি শপিং ব্যাগ খুলতেই একটা লাল পাড়ের সাদা সিল্কের শাড়ি বের হয়ে এলো। তরি শাড়ির উপরে হাত বুলালো। আরেকটি শপিং ব্যাগে খুলতেই বেরিয়ে এলো একটা হালকার মধ্যে সোনার গহনা সেট, যাতে রয়েছে একটি কণ্ঠহার ও 1 জোড়া ঝুমকো আর 2টা চিকন বালা। সে এই জিনিসগুলো যখন
খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন তার ফোনটা হঠাৎ করেই বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো সোহান কল করেছে। সেই কল রিসিভ করতে সোহানকে বলতে শুনল, যেসব জিনিস পৌঁছাবে ওসব আমার বউ মিনার বিয়ের দিন পড়বে, আর তার খোপার জন্য বেলি ফুলের মালা আমি বিয়ের দিন নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ। এই বলেই সে কল কেটে দিল। ওদিকে অরূপ দত্ত তার পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে, কারণ তার আলমারি থেকে নাকি একটা ফাইল গায়েব হয়ে গিয়েছে। এত খোঁজাখুঁজির পর যখন পেল না, তখন সে সিসিটিভি ফুটেজ চেক করতে বলল, কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পেল একদিনের ফুটেজ নেই, কেউ ডিলিট করে দিয়েছে। অরূপ দত্ত ভেবেই পেল না যে এই কাজগুলো কে করেছে। ওর ফাইলের ভিতরে তার সব অবৈধ ব্যবসার ডকুমেন্টস ছিল। ওই ফাইল উপর মহলের কারোর কাছে পৌঁছে গেলে এত বছর ধরে গড়া সাম্রাজ্য চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাবে। সে আবার বসে বসে ভাবতে লাগলো কে তার এত বড় শত্রু হতে পারে। এদিকে আদিত্য আর সোহান মিলে তড়িৎ দেওয়া ফাইলটি দেখছে। আদিত্য বলে উঠল, কি অবস্থা! 2000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ড্রাগস, নারী পাচার, দুর্নীতি, এমন কোনো খাত নেই যে ওখানে ওনার হস্তক্ষেপ নেই। পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মুম্বাই যেতে হবে। একটা সুন্দর চেহারার আড়ালে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে ওনাকে না দেখলে বোঝাই যায় না। সোহানও মাথা নাড়িয়ে তার কথায় সায় জানালো। ওদিকে আয়শারা আজ সকালে জলখাবার খেয়ে সবাই মিলে গ্রামে ঘুরতে যাবে, তাই সে গোসল করতে চলে গেল। গোসল করে বেরিয়ে দেখলো বাকি সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর তাদের কিছু আত্মীয়রাও বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে এসে পড়েছে। আয়শা আজ একটা আকাশি রঙের সালোয়ার কামিজ পরেছে। সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতেই তরি গোসল করে বের হলো। আয়শা তরির দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের সাথে যাচ্ছ তো? তরি মাথা নাড়িয়ে সায় দিল। আয়শা সবাই গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। আদিত্য সবার আগে আগেই হাঁটছে। তরি আর সোহান একটু জোরেই হাঁটছে, তাই তারা সবার আগে চলে গেছে। এরই মধ্যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে পড়ে যেতে নিলে আদিত্য আয়শাকে ধরে ফেলে। আদিত্যের ওভাবে আয়শাকে সামলে নিতে দেখে আয়শার বন্ধুরা সবাই মুখ হাঁ হয়ে যায়। আর আয়শা ঘটনার দ্রুততায় কিছু বুঝে উঠতে না পেরে আদিত্যের দিকে তাকিয়ে থাকে। আদিত্য আয়শাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা চোখ টিপ দেয়। সে অন্য কেউ যেন শুনতে না পেরে তাই গলা নামিয়ে আস্তে করে বলে ওঠে, কি গো কাজল কালো চোখের মেয়ে, আমার প্রেমে পড়ে গেলি নাকি? এটা কিন্তু আমাদের অভিনয়েরই একটা অংশ। আয়শা আদিত্যের কথা শুনে তড়িঘড়ি করে নিজেকে সামলে নেয়। আয়শার বান্ধবী ইরা তার কাছে এসে ফিস ফিস করে বলে ওঠে, কিরে ভাই, একদিনে একে কি জাদু করলি? তুই হুটহাট পড়ে যাচ্ছিস, সে তোকে বাঁচিয়ে নিচ্ছে। আয়শা তাদের দিকে তাকিয়ে বলে, দেখেছিস তো কিভাবে ইমপ্রেস হয়ে যাচ্ছে? তাই বলছি তোরাও সবাই মিলে টাকা জমানো শুরু করে দে, কারণ কাশ্মীর ট্রিপে কিন্তু আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগে। তখন যেন নিজের জন্য সহানুভূতি দেখাতে না বলিস। আয়শার কথা শুনে ইরার কাঁদতে ইচ্ছা করলো। ওরা কখনো ভাবেনি আয়শা যে এরকম কাউকেও এত সহজে পটিয়ে নেবে। এবার মনে হয় আয়শার কাশ্মীর ট্রিপের জন্য ওদের সবার 2 মাসের হাত খরচ দিলেই চলে যাবে। ওদিকে অরূপ দত্ত তার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। সে এখন তরিকে সন্দেহ করছে, কারণ তার একটা গার্ড এসে বলেছে সেদিন নাকি যে যখন সিসিটিভির মনিটরিং করছিল তখন নাকি সে একটা বিকট চিৎকার শুনে রুমের সামনে এসে দেখে তরি পড়ে আছে। তাকে দেখে তরি বলে তাকে ওঠানোর জন্য একজন মেয়েটকে ডেকে আনতে, কিন্তু গার্ডটি একজন মেয়েটকে নিয়ে এসে দেখে সেখানে কেউই নেই। সে মনে করছে হয়তো কেউ তাকে রুমে নিয়ে গেছে, আর তার ঠিক পরের মুহূর্ত থেকেই সিসিটিভি ফুটেজ গায়েব। কিন্তু বাড়ির সবাই বলছে তরি নাকি কোনো ব্যথা পায়নি, তার নাকি তাকে বাড়ি থেকে বের হওয়ার সময় দিব্যি সুস্থভাবে বের হতে দেখেছে। অরূপ দত্ত কোনোভাবেই নিজের মেয়েকে সন্দেহ করতে পারছেন না। তরি গ্রামের দিকে যাওয়ার কারণে কেউ তরির সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু সেদিন তরির ব্যবহারে সন্দেহ হওয়ার কারণ অরূপ দত্ত কিছু লোককে খোঁজ খবর নিতে পাঠিয়েছে। সে তাদের বলেছে তারা যেন তরির ফ্ল্যাটটিকে খুঁজে দেখে। তরি তার সোহান একটু দূরেই হাঁটছে। হঠাৎ তরির মনে হলো তার প্রচণ্ড রকমের মাথা ঘুরছে, তাই সে সোহানকে বলল তাকে নিয়ে কোথাও বসিয়ে দিতে। সোহান তাকে নিয়ে পাশে একটা চায়ের দোকানে বসিয়ে দিল।
আদিত্যরা দূর থেকে তাদের থেমে যেতে দেখে আরও চায়ের দোকানে এসে জমা হলো। তরিকে সেখানে বসিয়ে মাথায় পানি দেওয়াও হলো। তরি একটু স্বাভাবিক হতেই তারা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ল। আদিত্যরা বাড়ি পৌঁছাতেই দেখলো সবাই তাদের জন্য অপেক্ষা করছে। তারা সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলো। আদিত্য খেতে খেতে হঠাৎই বিষম খেলো। আয়শা তড়িঘড়ি করে উঠে তার মাথায় ফু দিতে লাগলো। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে দেখতে থাকলো। আদিত্য আর আয়শা ভীষণ লজ্জা পেল। দুপুরে খাবার পরেই সবাই সবাইকার ঘরে বিশ্রাম নিচ্ছিল। তখন বাড়ির বড়রা একসাথে বসে গল্প করছিল। তখন হঠাৎই আদিত্যের বাবা আয়শার বাবাকে বলল, আরিফ ভাই, আপনার কাছে আমি আজকে একটা জিনিস চাইবো। তার কথা শুনে আয়শার বাবা বুঝতে পারলো না, তাই সে বলল, হ্যাঁ শাহেদ ভাই বলুন। দেখেন, আপনাদের আয়েশাকে আমার আর আদিত্যের মায়ের খুব পছন্দ। আদিত্য আমাদের একটাই ছেলে, আর ওর সম্পর্কে আপনি সবই জানেন, তাই আমরা চাইছিলাম আয়েশাকে আমার ঘরের মেয়ে বানাতে। আদিত্যর বাবা কথা শুনে আরিফ সাহেব তার স্ত্রীর দিকে তাকালো, কারণ মেয়ের জামাই হিসাবে আদিত্যর মতো এত ভালো কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পর মুহূর্তে আয়েশার পড়াশোনার কথা চিন্তা করে সে বলল, কিন্তু ভাই আয়েশা তো এখানে পড়াশোনা করছে, তাই ওকে এখন কিভাবে বিয়ে দিব কি করে? তার কথার সাথে সাথে আদিত্যের বাবা বলে উঠলেন, আরে না না, আমরা এখন বিয়ের কথা বলছি না। আপনারা রাজি থাকলে এখন আংটি বদল করে রাখবো, কয়েক বছর পর না হয় বিয়ে হবে। এখানে কাকাবাবু আছে, আপনারাও আয়েশার সাথে কথা বলুন। আয়েশা মামুনি রাজি থাকলে আংটি বদল করা হবে। আমরাও আদিত্যের সাথে কথা বলবো এই ব্যাপারে। ওদিকে আয়েশাকে বিয়ে করার কথা শুনে আদিত্যের লাফ দিয়ে উঠল। তার মাকে বেশ কড়া ভাষায় বলল, মা, তুমি কি পাগল হয়ে গেছো? আয়েশাকে আমি কিভাবে বিয়ে করব? ও একটা বাচ্চা মেয়ে, আর তার থেকে বড় কথা, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। এখন তোকে বিয়ে করতে কে বলেছে? এখন তো শুধু আংটি বদল হবে, বিয়ে তো আর এখন হচ্ছে না। বিয়ে হতে হতে আয়েশাও আরো বড় হবে। না মা, সম্ভব না। আমার পক্ষে ওকে বিয়ে করা অসম্ভব। নীলিমা চৌধুরী এবার আদিত্যকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করলো। সে বলতে লাগলো, তা কেন করবি বিয়ে? চিরকুমার থাকবি? আমি কে হই তোর যে আমার কথা শুনবি? থাক তুই তোর মতো। নীলিমা চৌধুরী আদিত্যের রুম থেকে বের হয়ে এলো। তার বের হওয়ার একটু পরেই সোহান আদিত্যের রুমে গেল। সোহান রুমে এসে জিজ্ঞাসা করলো, তা তোর সিদ্ধান্ত কি? আমি ঠিক করতে পারছি না আমি কি করব। দেখ, তোর সিদ্ধান্ত নেওয়ার পরই আমি আয়শার সাথে কথা বলবো। তবে আমি তোকে এতটুকু বলবো, যা সিদ্ধান্ত নেওয়ার মন থেকে নিবি, কারণ কারো অনিচ্ছাতে আমার বোনের বিয়ে দিতে চাই না। আদিত্য চোখ বুজে ভাবতে লাগলো সে কি করবে। কোনো উপায়ে সে খুঁজেই পাচ্ছিল না। হঠাৎ করে সে গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মিলাতে লাগলো। সে খেয়াল করে দেখলো গত কয়েকদিন ধরে সে নিজের অজান্তেই আয়শার কথা ভেবে যাচ্ছে। সে বুঝতে পারলো আয়শার জন্য তার মনের মধ্যে কিছু দুর্বলতা আছে। আয়শা প্রথম মেয়ে, যার জন্য তার মনে কিছু ভালো লাগা তৈরি হয়েছে, তাই সে এই সম্পর্কের জন্য সম্মতি দিয়েই দিল। এদিকে আয়শা এখন তাকে থাকতে দেওয়া রুমের ফ্লোরে চুপচাপ বসে আছে। তার মাথায় এখনো একটু আগে তার মা বলা কথাগুলো ঘুরছে। সে ভেবেই পাচ্ছে না কিভাবে কি সম্ভব। আদিত্য আর সে দুজনে পৃথিবীর দুই প্রান্তের মানুষ, যাদের চিন্তাধারা থেকে কাজকর্ম সব কিছুই আলাদা। কিন্তু তার মা বাবাকে দেখে মনে হলো তারা তার সাথে আদিত্যের বিয়ে দেওয়ার জন্য খুবই ইচ্ছুক। সে কি করবে তার কোনো উপায় খুঁজে পেল না। এমন সময় তার ফোনের মেসেজের নোটিফিকেশন বেজে উঠল। সে ফোন নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। আমি আদিত্য, আমার তোমার সাথে কথা আছে। রাত 11টায় পুকুর পাড়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আয়শার মনে হলো হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আদিত্যের সাথে কথা বলেই সে তার বাবা মাকে জানাবে। ওদিকে অরূপ দত্তর হাতে ওয়াইনের গ্লাস, আর তার আরেকটি হাতে ম্যারেজ রেজিস্ট্রির পেপার। সে যাদেরকে তরিকে খুঁজতে পাঠিয়েছিল তারা তরির ফ্ল্যাট থেকে পেপারগুলো পেয়েছে। অরূপ দত্ত হুঙ্কার দিয়ে বলল, ছেলেটা কে? স্যার, ছেলেটা ইন্ডিয়ান আর্মির একজন ক্যাপ্টেন। সোহানের পরিচয় শুনতে পেরে অরূপ দত্তের মাথায় বিদ্যুৎ খেলে গেল। সে বুঝতে পারলো হয়তো তরি তার রুম থেকে ডকুমেন্টগুলো সরিয়েছে। সে বলতে লাগলো, তরি যেখানে আছে সেখানে যাও, গিয়ে লুকিয়ে তার উপর নজর রাখো। সোহান তরিতে দেওয়া ডকুমেন্টগুলো আদিত্যের সাথে বসেই দেখছিল। সব কাগজগুলো দেখা শেষে আদিত্য বলতে লাগলো, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। পুজোর 2 দিন পরেই তিনি কলকাতায় আসবেন। যেহেতু এইটা অফিসিয়াল কোনো কেস না, তাই আমাদের তার সাথে বাইরে কোথাও দেখা করতে হবে। হোটেল রেনেভাতে তিনি আমাদের সাথে দেখা করবে। কলকাতার পুলিশের কমিশনারও সেখানে উপস্থিত থাকবে। আর ওইখান থেকে প্রমাণগুলো নিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করে অরূপ দত্ত সহ
এই সিন্ডিকেটের সাথে জড়িত সবাইকে অ্যারেস্ট করা হবে। আর আমার কাছে আরও কিছু খবর আছে। অপরূপ দত্তের আগামী মাসে একটা মিটিং আছে দুবাইতে। ওইখানে সে একটা জঙ্গি সংগঠনের সাথে মিটিং করবে। ওই মিটিংটা সফল হলে ভারতে একের পর এক জঙ্গি হামলার সম্ভাবনা আছে। তাই যে করেই হোক ওকে আটকাতে হবে। কিন্তু অরূপ দত্তকে অ্যারেস্ট করলে তোর সাথে ঝামেলা হবে না তো? না, তোরই আমাদের সাক্ষী হিসেবে কাজ করবে, তাই ওর কোনো ঝামেলা হবে না। রাত 11টা বাজে। গ্রামের থেকে রাত 11টা মানে অনেক রাত হিসেবেই ধরা হয়। তাই এখন পরিবেশ খুবই নিস্তব্ধ। আশেপাশে ঝিরির পোকা ডাকছে, হালকা হালকা বাতাসও বইছে। আয়েশা একটা চাদর শরীরে জড়িয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। সে আসার কিছুক্ষণ পরেই আদিত্য চলে আসলো। আয়েশা আদিত্যকে দেখেই বলতে লাগলো, আপনি কেন এই বিয়ের জন্য মত দিয়েছেন? সত্যিটা আদিত্য আয়েশাকে বলতে চাইল না, তাই সে আয়েশাকে বলল, দেখো, আমি আমার বাবা মায়ের জন্য রাজি হয়েছি। আর আমাদের এখন শুধু আংটি বদল হচ্ছে, বিয়ে তো হচ্ছে না। যদি তোমার মনে হয় আমার সাথে পুরো জীবন থাকা সম্ভব নয়, তাহলে না হয় বিয়েটা হবে না। কিন্তু আমাদের বাবা মায়ের খুশির জন্য তো আমরা এতটুকু করতেই পারি। আংটি বদলের পরে আমি তোমাকে কোনো বিষয় নিয়ে জোর করব না। তুমি তোমার মতন থাকবে, আমি আমার মতন থাকবো। এখন তুমি আজকে রাতটা ভাবো, তোমার সিদ্ধান্ত তুমি আমাকে কালকে সকালে জানিয়ে দেবে। আয়েশা রুমে আসার পর থেকেই আদিত্যর বলা কথাগুলো ভাবছে। তার মনে হলো আদিত্য তো ভুল কিছু বলেনি। বাবা মায়ের খুশির জন্য তো তারা এইটুকু করতেই পারে। নিস্তব্ধ রাত। তোরই আয়েশার পাশে শুয়ে আছে। তার হঠাৎ করেই খুবই বমি আসতে লাগলো। সে দৌড়ে গিয়ে ওয়াশরুমের বেসিনে গড় গড় করে বমি করে দিল। তাকে হঠাৎ করে উঠে যেতে দেখে আয়েশা ওর পিছে পিছে ওয়াশরুম পর্যন্ত গেল। আয়েশা ওয়াশরুমে দরজা ধাক্কাতে বলল, তোরি আপু, তুমি ঠিক আছো তো? তোরি মুখ ধুয়ে বাইরে এসে বলল, হ্যাঁ ঠিক আছি, হয়তো খাবারের রুটিন বদলেছে তার জন্য এমন হচ্ছে। আমি ঠিক আছি। দেখতে দেখতে মিনার বিয়ের দিনও চলে এলো। আয়েশা ইতিমধ্যে বিয়ের জন্য মতও দিয়ে দিয়েছে। তাই তারা চিন্তা করছে কলকাতা যাওয়ার পর তাদের আংটি বদল করে রাখবে। আয়েশারা আজ কলকাতায় ফিরছে। তাদের সাথে আজ তাদের দাদুও কলকাতায় এসেছে। 2 দিন পরেই আংটি বদল, তাই তারা তাদের সাথেই চলে এসেছে। সোহান গোসল করে বের হলো। তোরি আজ তার ফ্ল্যাটে ফিরে গিয়েছে। সোহান গোসল করে বের হতেই দেখলো আদিত্য তার রুমে বসে আছে। সে আদিত্যকে বলল, কি জামাইবাবু, আগে শ্বশুরবাড়ি এসে বসে রয়েছেন? কেসটা কি? কেস কিছুই না স্যার, 3 দিন পরে কলকাতা আসছেন। ওই দিনই আমাদের মিটিং ফিক্সড করা হয়েছে। স্যার বলেছে সকালের দিকে সব প্রুফ জমা দিলে 2 দিনের ভেতরেই তারা অরূপ দত্তকে গ্রেপ্তার করবে। বিষয়টা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল আছে তো? জি, এটা সম্পূর্ণ একটা পার্সোনাল মিটিং হিসেবে রাখা হয়েছে। ডিপার্টমেন্টের কেউ জানার কথা না। তাহলে তো ভালোই। অরূপ দত্ত গ্রেফতার হলে আমি বাড়িতে তৈরির কথা জানাবো। আদিত্য সোহানের রুম থেকে বের হতেই আয়েশার সামনে পড়ল। সে তাকে বলল, তা আশীর্বাদে কি পরবে, লেহেঙ্গা নাকি শাড়ি? মা জিজ্ঞাসা করছিল। শাড়ি পরবো। আচ্ছা, তাহলে বিকালে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। এই বলে আদিত্য হুড়মুড় করে বেরিয়ে গেল। আয়েশা তার যাওয়ার দিকে তাকিয়ে বলল, রসকসিন মেজর, কই হবু বইয়ের সাথে একটু কথা বলবে মিষ্টি করে, তা না করে 2টা কথা বলেই বের হয়ে গেল। ওদিকে তোরি ফ্ল্যাটে আসতে দেখলো তার ফ্ল্যাটের জিনিসপত্র তছনছ হয়ে আছে। সে যেই না বিল্ডিংয়ের ম্যানেজারকে জিজ্ঞাসা করতে বাইরে যাবে, তখনই তার সামনে অরূপ দত্ত এসে দাঁড়ালো। সে তার বাবাকে কিছু বলতেই তার বাবা তাকে নিয়ে গাড়িতে উঠল। এদিকে বিকেলে আয়েশাকে নিয়ে আদিত্য শপিংয়ে গেল। সাথে অবশ্য আদিত্য আর আয়েশার পরিবারের সবাই আছে। আয়েশা একটা লাল সাদার মিশ্রণে সিল্কের শাড়ি পরেছিল। তারা যখন বের হবে তখনই আয়েশার একটা টুকটুকে লাল বেনারসিতে চোখ পড়ল। আদিত্য দেখলো আয়েশা অনেকক্ষণ যাবতই ওই শাড়িটার দিকে তাকিয়েছিল। সবাই বের হয়ে যেতেই আদিত্য ওই বেনারসিটা কিনে নিল। যদিও বেনারসিটির অনেক দাম পড়েছে। আজ আদিত্য আর আয়েশার আশীর্বাদ। তবে আদিত্য আর আয়েশার বাবা মা মিলে আরও একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা আজকেই তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করে রাখবে। আদিত্য আর আয়েশা তাদের কিছু বলতে চাইলেও কিছু বলতে পারল না। অফিসিয়াল ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার পর যখন তারা সবাই মিষ্টিমুখ করছিল, হঠাৎ আদিত্যের ফোনে একটা কল এলো। আদিত্য ফোনটা রিসিভ করতেই একপাশে চলে গেল। ফোনের ওপাশ থেকে মেজর অশোক মেহতা বললেন, হ্যালো আদিত্য, অরূপ দত্তের ব্যাপারে তোমার যেসব প্রমাণ পেয়েছো ওই সব হয়তো কেউ জেনে গেছে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমরা। আমি কলকাতায় পুলিশ কমিশনারকে বলে রেখেছি, উনি সিকিউরিটির ব্যবস্থা করবেন। আজ সন্ধ্যায় তোমরা দেখা করো। তবে আমরা দেখা করতে পারবো না। সত্যজিৎ বাবু যাবেন, ওনার কাছে সব কিছু দিয়ে দিবে, পরে সেটা আমরা দেখে নিব।
ঠিক আছে স্যার, আমি আর সোহান আজ সন্ধ্যায় ওনার সাথে হোটেল রেসিডেন্টে দেখা করব। আদিত্য কলে কথা বলা শেষ হতেই সোহান সহ সব বাইকে বলল তাদের কিছু জরুরি কাজ আছে, তাই তাদের বের হতে হবে। বিয়ের দিন বের হতে হবে শুনে সবাই কিছুটা আপত্তি করলো। তারপরও সবাইকে মানিয়ে আদিত্য আর সোহান হোটেলের রেসিডেন্সের উদ্দেশ্যে রওনা দিল। হোটেল রেসিডেন্সিতে যেতে যেতে সোহান আদিত্যকে বলল, বেশ কয়েকদিন যাবৎ তোর কোনো খবর নেই। খবর নেই মানে? যেদিন আসলো সেদিন একটা মেসেজ দিল ওর খালা অসুস্থ, সিকিমে যাচ্ছে, কন্ট্যাক্ট নাও হতে পারে, কিন্তু এতদিন হয়ে গেল এখনো একটা কল বা মেসেজ দিল না, ফোনেও সংযোগ পাচ্ছে না। হয়তো নেটওয়ার্ক প্রবলেম। এরই মধ্যে তারা তাদের জন্য অপেক্ষারত মানুষটির কাছে পৌঁছে গেল। লোকটা তাদের বলল, বসো আদিত্য, তা সোহান কেমন আছো? শুনলাম বেশ বড় কাজ করেছো। কিন্তু হঠাৎ করে আদিত্যের মনে পড়ল সে গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না। তাই সে নিচে চাবি খুঁজতে গেল। সে নিচে আসতে দেখলো গাড়ির কাছে চাবিটা পড়ে আছে। যেই না সে চাবিটা উঠাতে যাবে, হঠাৎ করেই একটা বিকট শব্দ পেল। উপরে তাকিয়ে দেখতে পেল সোহান ওই লোকটার রুমে ব্লাস্ট করেছে। সে দৌড়ে উপরে গেল, কিন্তু গিয়ে সে দেখলো এতক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। আদিত্য বাড়ি আসলো রাত 10টায়। আয়েশা বারবার চেষ্টার পরেও সোহানের ফোন বন্ধ পেল। তাই আদিত্যকে আসতে দেখেই সে দৌড়ে নিচে নেমে এলো। সে নিচে এসে দেখলো আদিত্যের পুরো শরীর রক্তে মেখে শুকিয়ে আছে। আয়েশা কিছু বলার আগেই আদিত্য পকেট থেকে একটু স্বর্ণের চেন বের করে আয়েশা হাতে দিল। আয়েশা চেনটা চিনতে পারল। এটা সে 2 বছর আগে সোহানকে উপহার দিয়েছিল। চেনটাতেও রক্ত লেগে শুকিয়ে আছে। ভাইয়া কোথায় আদিত্য? আমি আমার ভাইয়ের কাছে যাব, আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। আয়েশা, তুমি শান্ত হও। না, কোথায় আমার ভাই? আমার ভাইকে আমার কাছে এনে দাও। আয়েশা, বোঝার চেষ্টা করো, সোহান আর বেঁচে নেই, আর এটাই সত্যি, আর এটা তোমাকেও মেনে নিতে হবে। সেদিন সেই ব্লাস্টের পর মিডিয়াতে খবর ছড়িয়ে দেয় যে ইন্ডিয়ান এক পরিচালক সত্যজিৎ বর্মনকে হোটেল রুমে ব্লাস্ট করিয়ে খুন করা হয়েছে। আর সেই ব্লাস্টের সাথে যুক্ত ছিল সোহান। সোহানকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিতও করা হয়েছে। কোনো প্রমাণ না থাকার কারণে আদিত্যও কিছু বলতে পারে না। আর ওই ঘটনার পর থেকে আয়েশা আদিত্য আর তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে। আর এই কারণে আয়েশা গত কয়েক বছর ধরে কলকাতায় আসেনি। এবার বাস্তবে আসা যাক। দিল্লি সিটি হসপিটালে মাথা নিচু করে বেঞ্চে বসে আছে আয়েশা। তার পাশেই আদিত্য আর সোহান বসে আছে। রোহান ঘুমিয়ে পড়েছে, তাই ইন্দিরা দেবী তাকে নিয়ে দেবাশিস রায়ের কেবিনে বিশ্রাম করছে। তিনি বিগত 2 ঘন্টা যাবৎ ওটিতে। রাহুল এয়ারপোর্টে গিয়েছে আদিত্য আর আয়েশার বাবা মাকে নিয়ে আসতে। তারা 3 জন পাশাপাশি বসে থাকলেও তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। পরিবেশ যেন থমকে আছে একেবারে। এমন সময় ওটি থেকে ডাক্তার বের হয়ে হলো। সোহান হন্ততন্ত হয়ে ডাক্তারের কাছে ছুটে গেল। তোর কি অবস্থা? আমরা এখন কিছু বলতে পারছি না। গুলি বের করা হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা এখনও স্টেবল না। 48 ঘন্টার আগে কিছু বলা যায় না। আপনারা প্রার্থনা করুন। ডাক্তার চলে যেতে সোহান আবারও ধপ করে বেঞ্চে বসে পড়ল। আদিত্য আর আয়েশা তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। আয়েশা আর আদিত্যের বাবা মা বেশ কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে। যদিও তারা এখনো আদিত্যকে কিছু জিজ্ঞাসা করেনি সোহানের ব্যাপারে, তবে সোহানকে এখানে দেখে তারা শকড হয়ে গিয়েছে। আয়েশার মা বাবা তো সোহানকে বেশ কিছুক্ষণ যাবৎ জড়িয়ে ধরেছিল। গোধূলি বেলা, তরির জ্ঞান এখনো ফেরেনি। সবাই দেবাশিস রায়ের বাসায় চলে গিয়েছে। হসপিটালে শুধু সোহান, আদিত্য আর আয়েশা রয়েছে। রোহানকে ঘুমন্ত অবস্থায় সবাইকার সাথে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আদিত্য আর আয়েশা হসপিটালের ক্যান্টিনে মুখোমুখি বসে আছে। তাদের সামনে রাখা কাপের চা ধীরে ধীরে ঠান্ডাও হয়ে যাচ্ছে। আয়েশা চায়ের কাপে এক চুমুক দিতেই বিরক্তিয়ে কপাল কুঁচকে নিল। কি হয়েছে, কোনো সমস্যা? চায়ে চিনি অতিরিক্ত দিয়ে ফেলেছে। কিন্তু তুমি তো চায় এরকম চিনি খাও। আমাদের আংটি বদলের জন্য শপিং এর সময় তো এরকম চিনি দেওয়া চা খেয়েছিলে। সেটা 3 বছর আগেকার কথা। এখন সময়টা অনেক আলাদা আগের থেকে। সময়ের সাথে সাথে সবকিছু বদলে ফেলেছি আমি। তা আমার জন্য তোমার মনের কোণে যে এক গোপন দুর্বলতা ছিল, সেটাও কি বদলে ফেলতে পেরেছো? হ্যাঁ, সবকিছু বদলে ফেলেছি। এবার কাজের কথায় আসো। ভাইয়া কোথায় ছিল এতদিন? আর 3 বছর আগে সেই দিনে কি ঘটেছিল? সেদিন তোরের বাবা অরূপ দত্তের কুকীর্তির সব প্রমাণ নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মির মেজর অশোক মেহতা, ইন্ডিয়ান র এর পরিচালক সত্যজিৎ বর্মন, কলকাতা পুলিশের কমিশনারের একটা মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মেজর অশোক মেহতা আমাদের কল দিয়ে জানান আমাদের এই গোপন মিটিং এর কথা জানাজানি হয়ে গেছে।
তাই ওনারা দুজন আসতে পারবেন না, শুধু সত্যজিৎ বাবু আসবেন। আর সেজন্য অরূপ দত্তের বিরুদ্ধে জোগাড় করা সব প্রমাণ আমি আর সোহান ইন্ডিয়ান রয়ের পরিচালক সত্যজিৎ বর্মনকে দিতে গিয়েছিলাম হোটেলে। যেহেতু আমরা অফ ডিউটিতে ছিলাম, তাই আমাদের কাছে সে সময় কোনো অস্ত্র ছিল না। আমার গাড়ির চাবি ভুলে নিচে পড়ে গিয়েছিল, তাই আমি সোহান আর সত্যজিৎ বর্মনকে হোটেল রুমে রেখে গাড়ির চাবি আনতে যাই। আমি হোটেলের নিচে আসার পর সেখানে ব্লাস্ট হয়। তখন সবার মতন আমিও মনে করেছিলাম যে সোহান হয়তো সেই ব্লাস্টে মারা গেছে। প্লাস হোটেল রুমের মধ্যে তোমার দেওয়া সে রক্তমাখা চেইনটাও আমি পাই। কিন্তু সেদিন রাতে বাড়িতে ফিরে আসার পর আমি একটা কল পাই। কলটা এসেছিল ওই হোটেলের থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত একটা গ্রাম থেকে। ওরা জানায় ওদের কাছে সোহান আছে। ওরা নাকি ওর মানিব্যাগ থেকে আমার কার্ড পেয়েছে, সেখান থেকে নাম্বারে ফোন দেয়। সেদিন রাতেই সোহানকে নিয়ে আমরা রাকিবের কাছে যাই। রাকিবকে তো তোমার মনে আছে হয়তো, বোর্ডিং স্কুলে আমাদের খুব ভালো ফ্রেন্ড ছিল। রাকিব দিল্লিতে একটা খুব ভালো হাসপাতালের ডাক্তার। ভাগ্যক্রমে সেদিন রাকিবও কলকাতায় ছিল। আমি ওকে নিয়ে রাকিবের বাড়িতেই যাই। রাকিব সোহানকে দেখে বলে ওকে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে, কেননা ওর মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে ও হয়তো কোমায় চলে যেতে পারে। কিন্তু কলকাতার কোনো হসপিটালে সোহানকে নিলে সরকারি প্লাস আর্মিও জেনে যেত সোহান বেঁচে আছে। তাই ওকে রাকিবের সাথে করে দিল্লিতে নিয়ে আসি। কিন্তু তারপরও সোহান কোমায় চলে যায়। গত 3 বছর ধরে এই দিল্লিতে সোহানের চিকিৎসা চলছিল। রাকিব গত 3 বছর ধরে ওর ফ্ল্যাটেই রেখে সোহানের চিকিৎসা চালিয়েছে। গত 2 সপ্তাহ আগে সোহান কোমা থেকে জেগে ওঠে। আর আজ সকালে আমি ওকে তোরির সাথে দেখা করাতে চেয়েছিলাম, কিন্তু ওইখানেই বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, তোরি কিভাবে তোমার কাছে, আর রুহান ভাইয়ের ছেলে হলো কিভাবে, আর তোরি বা এতদিন কোথায় ছিল? তুমি তো জানো তোরির সাথে সোহানের সম্পর্ক আছে, কিন্তু এটা হয়তো জানো না যে তোরির সাথে সোহানের বিয়ে হয়েছিল। মানে কবে? তোরি নিখোঁজ হওয়ার 1 বছর আগে তোরির সাথে সোহানের বিয়ে হয়। অপরূপ দত্তই হচ্ছে তোরির বাবা। কিন্তু অপরূপ দত্তের ভয়ে ওরা এই বিষয়টা সবাইকে জানাতে পারছিল না। সাথে তোমাদের আর তোরির পরিবারের ধর্ম আলাদা, কিন্তু তোরি নিজের ধর্ম পরিবর্তন করে। তোরি তখন অপরূপ দত্তের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলে। তখন সোহান চেয়েছিল পরিবারের সবাইকে ওদের বিয়ের ব্যাপারে জানাতে, কিন্তু তার আগেই ওদের বিয়ের ব্যাপারটা অপরূপ দত্ত জেনে যায় আর তোরিকে বন্দি করে ফেলে। পাশাপাশি অপরূপ দত্ত এটাও জেনে যায় যে তোরি তার সব কুকীর্তির প্রমাণ আমাদেরকে দিয়েছে, আর সেই ওই হোটেলে ওই ব্লাস্টটা করায়। শুধু অপরূপ দত্ত একা না, আরও কিছু মানুষ এসবের সাথে জড়িত আছে, এটা আমি জানি। সোহান মারা যাওয়ার পরে তোরি অনেকটা চড়া হয়ে ওঠে অপরূপ দত্তের ওপর। তাই তোরি তাকে হুমকি দেয় যে সে মেয়ে হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেবে কোর্টে। কিন্তু ঠিক তখনই তোরি জানতে পারে যে সে সোহানের বাচ্চার মা হতে চলেছে। তখন অপরূপ দত্ত তোরিকে তার বাচ্চা নিয়ে ব্ল্যাকমেল করে। আর গত 3 বছর ধরে তোরি আর রোহানকে দিল্লির একটা ফ্ল্যাটে কড়া সিকিউরিটির সাথে আটকে রাখে। এরপর আদিত্য ধীরে ধীরে তোরির সাথে তার দেখা হওয়ার সব ঘটনা খুলে বলে। তার কথা যতই শোনে আয়েশা ততই অবাক হয়। কিন্তু ভাইয়ের ব্যাপারে যে জলঘোলা হয়েছে তার কি হবে? ও বেঁচে আছে জানলে তো পুলিশ ওকে সাথে সাথে গ্রেফতার করবে। এসব নিয়ে চিন্তা করো না। লাস্ট 3 বছরে ও যে নির্দোষ তার প্রমাণ 50 ভাগ আমি জোগাড় করে ফেলেছি। আর এখন সাক্ষী দেওয়ার জন্য তোরিও আমাদের কাছে আছে। কিন্তু এখন অপরূপ দত্তের বিরুদ্ধে স্ট্রং প্রুফ লাগবে, যেটা আমি আগামী 8 দিন পর সরাসরি পেয়ে যাব। 8 দিন পর অপরূপ দত্ত নিজের সব সাথীদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছে ওর ওইখানে। ওর সাথে থাকা সবাই আসবে। ওই সময় ওর খেলা আমি শেষ করব। এখন শুধু স্ট্রং প্রমাণের অপেক্ষায় আছি। সেটা পাওয়া তো খুব কঠিন হবে বলে মনে হচ্ছে, কারণ অরূপ দত্ত আগের থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠেছে। কয়েকদিন পরেই নির্বাচন, শুনেছি এবার নাকি উনি ক্যান্ডিডেট হবে। আর উনি একবার মন্ত্রীর পদ পেয়ে গেলে ওনার ব্যাপারে কিছু করা খুব কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, এই জন্যই আমি রিস্কটা নিতে চাচ্ছি। তাই যতদিন না আমরা সোহানের নির্দোষ হওয়ার প্রমাণ যথেষ্ট জোগাড় করতে পারি, ততদিন সোহানকে একটু সবার থেকে আড়াল রাখতেই হবে। ওদিকে ইন্দিরা দেবী আর দেবাশিস বাবু হসপিটালে এসেছে, তাই তারা আদিত্য, সোহান আর আয়েশাকে বাসায় চলে যেতে বলছে। কিন্তু সোহান যেতে চায় না। কিন্তু তাদের জোরাজোরির জন্য সোহানকে অগত্যা বাসায় ফিরতে হয়। আয়েশা আর সোহানকে দেবাশিস বাবুর বাড়ি পৌঁছে দিয়ে আদিত্য তার ফ্ল্যাটে ফিরেছে। ফ্ল্যাটে ঢুকতেই দেখে তার মা রান্না করেছে। সে আদিত্যকে কিছু জিজ্ঞাসা না করেই বলে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে। আদিত্য বাধ্য ছেলের মতো ফ্রেশ হয়ে চলে যায়। আদিত্য বেশ লম্বা একটা শাওয়ার নেয়। রাত্রের ক্লান্তি এসে তার শরীরে ভর করেছে। শাওয়ার শেষ হতেই সে খাবার টেবিলে বসে। নীলিমা চৌধুরী পরম যত্নের সাথে আদিত্যকে খাবার বেড়ে খাওয়াতে থাকে। আদিত্য বারবার না করলেও সে তার বারণ শোনে না। তা এবার কি করবে তুমি? মানে বাবা, রেজিস্ট্রি হোক আর যেভাবেই হোক আয়েশার সাথে তোমার বিয়ে হয়েছে, কিন্তু একটা ঘটনা
জোর ধরে গত 3 বছর ধরে তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তা তুমি আদৌ কি সংসার করবে না আরিফ? সাহেবকে বলে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব, কারণ তাদেরও তো মেয়ের বয়স হচ্ছে, তাকেও তো বিয়ে দিতে হবে। বাবা, এখন এইসব বিষয় নিয়ে কথা বলছো কেন? এখন বলবো না তো কখন বলবো? দেখো, তোমার যা সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি নিও। আরিফ সাহেব একটা ছেলে পছন্দ করেছে আয়েশার জন্য। ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কাগজে কলমে তোমার সাথে সব কিছু শেষ হয়ে গেলে উনি ওই ছেলের সাথে আয়েশার বিয়ের কথা শুরু করবে। ছেলে আয়েশার ব্যাপারে সব কিছু জেনেই ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আয়েশা কি রাজি এই বিয়েতে? হ্যাঁ, অবশ্যই রাজি। সবাই কি তোমার মতো অতীত নিয়ে পড়ে থাকবে নাকি? আমাকে কিছুদিন সময় দাও, এই ঝামেলা শেষ হলে ওইসব নিয়ে ভাববো। আমার কাল সকালে হেডকোয়ার্টারে যেতে হবে, আমি ঘুমাতে গেলাম। আদিত্য তার বাবার সামনে কিছু বলল না, কিন্তু আয়েশার বিয়েতে রাজি হওয়ার ব্যাপারটা শুনে তার মাথায় রক্ত টক বক করতে লাগলো। কিন্তু সে এখন কিছুই করবে না, সব কিছুর জবাব সে দিবে। তবে আগে তার শত্রুদের শেষ করতে হবে, কারণ যখন শত্রু সরাসরি আক্রমণ করে তখন তার আক্রমণ থেকে হয়তো ভাগ্যক্রমে বাঁচা যায়, কিন্তু যখন শত্রু নিজেদের মধ্যেই থেকে গোপনে আক্রমণ করে তখন তার আঘাত অনেক প্রাণঘাতী হয়ে থাকে। আদিত্য গভীর রাতে বের হলো বাড়ির বাইরে। তাই তার এত রাতে বের হওয়ার কারণ সে তার বিশ্বস্ত কয়েকজন অফিসারকে নিয়ে গোপনে একটা টিম বানিয়েছে। সে জানে এটা অন্যায়, কারণ সেনাবাহিনীর যে কোনো সিদ্ধান্তের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু সে বাধ্য হয়েই এটা করেছে। অফিসার মোরালি, সাব্বির এবং আশিক 3 জন তার সামনে দাঁড়িয়ে আছে। সোহানকেও সাথে নিত, কিন্তু সোহানকে আর কোনো বিপদে ফেলে আয়েশার কাছ থেকে আর নিজেকে ছোট করতে চায় না সে। আদিত্য তখন মোনালির দিকে তাকিয়ে বলল, মোনালি, আমাদের হাতে খুব কম সময় আছে, আমাদেরকে যা করতে হবে এই স্বল্প সময়ের ভেতরেই করতে হবে। তোমরা নিশ্চয়ই আমি না বললেও আমার পরিবার সম্পর্কে ভালো করে জানো, তাই তোমরা এখন একটা কাজই করবে, গোপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, সেখানে গিয়ে ওই লোকটাকে গ্রেফতার করার অনুমতি নিয়ে আসবে। যদি অনুমতি পেয়ে যায় তাহলে বাকিদের তো গ্রেফতার করার অনুমতি আগে থেকেই আছে। ওকে স্যার, ঠিক আছে। তবে যদি অনুমতি না পাই তাহলে কি করব? কি করব সেটা পরে ভেবে দেখা যাবে, এখন আপাতত সব প্রমাণ জমা দিতে হবে। আশা করি সব প্রমাণ জমা দিলে আমরা অনুমতি পেয়ে যাব। আর যদি একবার গ্রেফতারের অনুমতি পেয়ে যাই তাহলে আমি ঠিক কতটা বিধ্বংসী হতে পারি সেটা ও বুঝতে পারবে। এরপর মোনালি তার টিম নিয়ে চলে গেল অনুমতি আনার জন্য, কারণ এমন একজনকে গ্রেফতার করতে হবে যাকে গ্রেফতার করাটা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওই লোকটার আন্ডারেই তারা চাকরি করে। আদিত্য কয়েকদিন নিজেকে বেশ আড়াল করে রাখলো সবার থেকে। ওদিকে আয়েশা বেশ অবাক হয়েছে আদিত্যের এমন ব্যবহারে। মানুষটা হঠাৎ করেই তার জীবনে আসে, আবার হঠাৎ করেই হারিয়ে যায়। তরিও এখন বেশ সুস্থ। ওদিকে অরূপ দত্ত কিছুতেই এটা মেনে নিতে পারছিলেন না, সেজন্য তিনি তার সবচেয়ে বড় ডিল সাইনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সাথে থাকার সবাইকে নিয়ে তিনি মিটিংয়ে বসলেন। তখন সেই লোকটা বলল, দেখুন মিস্টার দত্ত, এতদিন থেকে আমি আপনাকে সব প্রকার সাপোর্ট দিয়ে আসছিলাম, কিন্তু এখন যেটা আমার জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় আদিত্য কিছুটা হলেও আমাকে সন্দেহ করেছে। এই মুহূর্তে আপনাকে সহযোগিতা করা আমার পক্ষে খুবই বিপজ্জনক। আরে আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমার লাস্ট ডিল, আর ওই আদিত্য এটা কিছুতেই আটকাতে পারবে না। আমি এমনভাবে সব কিছু ম্যানেজ করব যে ওই আদিত্য কেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটা পিঁপড়াও আমার পার্টিতে ঢুকতে পারবে না। তখন অরূপ দত্ত তার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকগুলোকে, যেগুলোকে ট্রেনিং করে নিয়ে এসেছিল, তাদেরকে বলল, কাশ্মীর থেকে এখানে তোমাদেরকে নিয়ে আসার কারণ এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এমনভাবে নিজেদেরকে তৈরি করো যাতে ওই আদিত্য তোমাদের কাছে আসতেও ভয় পায়। আপনি কোনো চিন্তা করবেন না, ওই আদিত্যর এত বড় সাহস, আমার দলের লোকজনকে মেরেছে। ওকে আমি ছাড়বো না, আমি খোদার কসম খেয়ে বলছি। ওকে শেষ করতে না পারলে আমি নিজেই শেষ হয়ে যাব। এরপর তারা মদের আড্ডায় মেতে উঠল। আজকে তরিকে দেখতে যাবে। আদিত্য সেই জন্য সকাল সকাল উঠে গেল, কিন্তু সে না চাইতেও হসপিটালে যাওয়ার পরেই মুখোমুখি হয়ে গেল আয়েশার সাথে। আয়েশা তাকে দেখে ঠিক কী প্রতিক্রিয়া দেখালো এটা সে বুঝতে পারল না, কারণ মুখের ভঙ্গিতে সে অনেকটাই কাবু হয়ে পড়েছিল। তরির সাথে কথা বলে যখনই আয়েশা বেরোচ্ছিল, হঠাৎ করেই তার হাত ধরে কেউ একজন টান দেয়। সে তাল সামলাতে না পেরে লোকটার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, কিন্তু অপরিচিত সেই লোক তার কাছে বেশ পরিচিত, কারণ এই স্পর্শ তার খুব চেনা। সে বলতে লাগলো, কি হলো, আপনি এভাবে আমাকে টানছেন কেন? চুপচাপ আমার সাথে চলো, কথা আছে।
আয়শা কিছু বলতে যাবে, কিন্তু আদিত্য তাকে কিছু বলতেই দিল না। তাকে টেনে নিয়ে হসপিটালের বাইরে চলে আসলো। এরপর সোজা একটা চিলড্রেন পার্কে আসলো ওরা। সেখানে এসে বেঞ্চে বসে আছে দুজন। আয়শা কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে আদিত্য বারবার হাত মুষ্টিবদ্ধ করছে, আবার খুলছে। এর মানে সে কিছু একটা নিয়ে খুব রেগে আছে। আয়শা তখন বেশ বিরক্তি হয়ে বলল, আচ্ছা, আপনি কি আমাকে বলবেন আমাকে ঠিক কী কারণে এখানে টেনে নিয়ে এসেছেন? কিছু বলছেন না, চুপচাপ এখানে বসিয়ে রেখেছেন প্রায় 20 মিনিট হলো। আদিত্য এবার আয়শার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলল। আয়শা প্রতিবাদ করতে পারল না। বরাবরই সে বেশ প্রতিবাদী, কিন্তু এই মানুষটার কাছে সে বড্ড দুর্বল। এই মানুষটার সামনে এসে প্রতিবাদ করতে পারে না, চাইলেও পারে না। আদিত্য তখন কটমট করে বলল, কোন সাহসে তুমি বিয়েতে মত দিচ্ছ? লজ্জা করে না? একবার বিয়ে হওয়ার পর আরেকটা বিয়ে করতে চাও? তুমি জানো না মুসলিম মেয়েদের একটা বিয়ে থাকা অবস্থায় অন্য বিয়েতে জড়ানো হারাম? আয়শা এতক্ষণে বুঝতে পারল আদিত্যের রাগ করার কারণ। তাকে যে ছেলেপক্ষ দেখতে এসেছিল সেই জন্যই হয়তো আদিত্য রেগে গেছে। তাহলে কি আদিত্য জেলাস তার ব্যাপার নিয়ে? সে সন্দেহে পড়ে গেল। সেই জন্য একটু তাড়ামি করেই বলল, দেখুন, আমার কাছে ওইটা কোনো বিয়েই না, তাই আমার উপরে অধিকার খাটাতে আসবেন না দয়া করে। আমি এসব একদম পছন্দ করি না। আর আপনার বাবার সাথে তো কথা হয়েছে আমার বাবার। আপনার বাবা নাকি বলেছে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আদিত্যের খুব বেশি রাগ হলো তার বাবার উপরে। সে তো কোনো ডিসিশন জানায়নি, তাহলে তার বাবা কেন এই সিদ্ধান্ত জানালো আয়েশার বাবা মাকে? আদিত্য এবার জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করতে চাইল। সে আর এসব নিতে পারছে না। তার কাছে মনে হচ্ছে এটা সঠিক সমাধান হওয়ার দরকার, না হলে মানসিক চাপ তাকে ধ্বংস করে দিবে। সে তখন আয়েশার হাত চেপে ধরে বলল, তোমার সাথে আমার যা হয়েছে সেটা তুমি মানলেও সত্য, না মানলেও সত্য। আমি এত বছর ধরে কেন বিয়ে করিনি? কেন সবকিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছি? এর কারণ কি তুমি জানতে চেয়েছো? নিশ্চয় জানতে চাওনি বা জানতে চেষ্টা করনি। তুমি তো তোমার রাগ নিয়ে বসেছিলে, কিন্তু দিন শেষে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। সেজন্য তোমার সব রাগ অভিমান মাথা পেতে নিয়েছি। বিন্দুমাত্র অপরাধের সাথে যুক্ত না হয়েও তোমার দেওয়া মিথ্যা অপবাদ মাথায় নিয়েছি শুধু তোমায় ভালোবাসি বলে। এখন যে তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়েছ, আমি আজ থেকে 1 বছর আগে হলেও সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এড়িয়ে যেতাম, বা সেই বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করতাম ছলে বলে কৌশলে। কিন্তু এখন আর সেই সময় নেই। আমি এখন চাই সবটা সরাসরি হোক। আমি আর পারছি না এসব মানসিক চাপ সামলাতে। আমি এই বিষয়টা শেষ প্রান্তে চলে এসেছি। আমি চাইলেই আগে থেকে সব সত্যি বলে দিয়ে তোমাকে আমার করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চাইনি তুমি বিপদে পড়ো বা আমার আপনজনগুলো বিপদে পড়ুক। কারণ যে মিশনটা আমরা চালিয়ে যাচ্ছি, এখানে এমন কিছু অপরাধী ধরা পড়বে যারা অপরাধী হতে পারে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। তাই আমি সব ক্লিয়ার করতে চাই। আমি জানি তুমি কিছুটা হলো আমার প্রতি দুর্বল। জানি না সেই দুর্বলতা ঠিক কতটুকু, তবে আমি আজ সব সত্যি জানতে চাই তুমি কি আমাকে ভালোবাসো? যদি তুমি আজ আমাকে ছেড়ে চলে যাও, তাহলে কথা দিচ্ছি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কোনোদিন কোনো মুহূর্তে আদিত্য নামক মানুষটা তোমার সামনে তোমার জীবনে আসবে না। তুমি যদি চাও তাহলে বিচ্ছেদের বিরহে পড়তেও আমি রাজি। তোমার সুখের জন্য সব যখন মেনে নিয়েছি, তখন এটা মেনে নিতেও আমি রাজি আছি। আয়শা তখন চুপচাপ শুধু শুনে যাচ্ছিল মানুষটার কথা। এই মানুষটাই কি সেই আদিত্য যে ছিল ভীষণ আত্মমর্যাদাশীল, যে মানুষটা মুখ ফুটে কখনো কিছু বলতোই না, যে মানুষটা নিজের আত্মসম্মান এমনভাবে আঁকড়ে ধরে থাকতো যে পৃথিবী উল্টে গেলেও নিজের ব্যক্তিত্ব সে ধরে রাখতে চাইতো। কিন্তু আজ এই মানুষটা তার সামনে এই রকম অসহায় আত্মসমর্পণ করছে। এটা কি তার ভীষণ বড় কোনো বিজয়, নাকি নির্মম পরাজয়? সে তো নিজেই মানুষটাকে ভুল বুঝেছিল। যেই ভাইয়ের খুনি ভেবে মানুষটাকে থেকে এতটা দূরে এসেছিল, সে ভাই তো বেঁচে আছে। শুধু বেঁচে আছে না, এই মানুষটার জন্যই বেঁচে আছে। তাহলে আদিত্যের উপরে রাগ করাটা তার জন্য কি যৌতিক? বড় বৃক্ষের মতো তার ভাইকে সাপোর্ট করে গেছে যে মানুষটা, সেই মানুষটাকে এরকম কষ্ট দিল সে। 1-2 দিন না, বছরের পর বছর আজ এই মানুষটাই তার সামনে আত্মসমর্পণ করেছে। তাহলে এটা কি তার বিজয়? হয়তো 2-3 বছর আগে সে চঞ্চল আয়েশা ছিল, তার কাছে এটা ভীষণ বড় একটা বিজয় মনে হতো। কিন্তু আজ যে ধৈর্যের পাহাড়ে নিজেকে মুড়িয়ে রাখা জ্ঞানী আর পরিপূর্ণ আয়েশা, তার কাছে এটা নিজের নিষ্ঠুরতম পরাজয়। সেও চায় মানুষটাকে তার হোক, একান্তই তার। কত প্রশ্ন, কত অভিমান, কত কিছু জানার বাকি এই মানুষটার থেকে। কিন্তু মানুষ জীবনে এত চাওয়া, এত প্রশ্ন, সব কিছু কি উত্তর পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায় না। তাই অতীতটাকে মুছে ফেলে সে চাইলেও ভবিষ্যতের দুয়ারে আঘাত করতে।
ভবিষ্যৎকে আঁকড়ে ধরে, আর সেটার জন্য আদিত্য পারফেক্ট চয়েস। আদিত্য যখন নিজের অহংকার মর্যাদাকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক এই রকম আয়েশাও চাইল নিজের ব্যক্তিত্বটাকে খুব সহজে করে উপস্থাপনা করতে আদিত্যর সামনে। সেই জন্য আদিত্যের পা জড়িয়ে ধরল। আদিত্য তখন চমকে উঠল আয়েশার এই রকম ব্যবহারে। সে অবাক হয়ে শুধু রমণীর ব্যবহার দেখে যাচ্ছে। মানুষ আসলে ঠিক কিসে খুশি হয় সেটা হয়তো মানুষ নিজেও জানে না। 2-3 বছর আগেও এই দুই মানুষ ছিল ভীষণ চঞ্চল, যার যার ব্যক্তিত্ব নিয়ে ব্যস্ত। কিন্তু আজ তারা দুজনেই একে অপরের কথা চিন্তা করেছে। তারা নিজেকে ছেড়ে বিপরীত মানুষটাকে কিভাবে খুশি করা যায়, কিভাবে তার মন জয় করা যায় সেটা চিন্তা করেছে। সত্যি আমাদের জীবন ভীষণই অদ্ভুত, তাই না? আয়েশা আদিত্যের পা জড়িয়ে ধরে বলল, দেখুন, অতীতে কি হয়েছে না হয়েছে সবকিছু আমি ভুলে যেতে চাই। আমি জানি আপনি যতই নিজেকে অপরাধী বলুন আর আমার সামনে নিজেকে সহজ করে উপস্থাপন করুন না কেন, এগুলো আমাকে অপমান করাই আমার কাছে মনে হয়। কারণ আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি চাই সব অতীতকে মুছে দিতে। আমি চাই না অতীতে কি ঘটেছে আমাদের মধ্যে সেটা কেউ জানুক বা আমরা নিজেরাই মনে রাখি। আমি চাই নতুন করে নতুন এক মানুষ হিসেবে আপনার হাত ধরতে, যার সাথে আপনার আগে কখনোই পরিচয় ছিল না। এখন শুধু একটাই পরিচয়, আপনি আমাকে ভালোবাসেন। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। গোপনে বিরহে কাউকে ভালোবাসতে শেখায় সেটা হয়তো আমি উপলব্ধি করতে পেরেছি। তাই আমি চাই আপনার হাত ধরে বাকি পথটা পাড়ি দিতে। আদিত্য আয়েশাকে টেনে নিজের সাথে জাপটে জড়িয়ে ধরল। অবশেষে সমাপ্তি হলো লম্বা এক বিরহে, যে বিরহে হয়তো আরও বেশ কিছুদিন চলত, যদি না তারা নিজেদের আত্মসম্মানকে একে অপরের সামনে ছোট করত। সবকিছু নিজেকে বড় প্রমাণ করলে আসলে মানুষ কখনোই সম্মানী হয় না, বরং লাঞ্ছিতই হয়। আমার কাছে মনে হয় যে সম্পর্কে দুজনেই কখনো সমান হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। সম্পর্কের ক্ষেত্রে একটা একটু বেশি ভালোবাসে আর একজন হয়তো তার থেকে আরও বেশি ভালোবাসে, কিন্তু সেটা গোপনে। হয়তো সে প্রকাশ করার মাধ্যম পায় না বা তার সেই প্রকাশ করার চাহিদাটাও নেই। সে চায় গোপনে মানুষটা তারই থাকুক, গোপনেই সে মানুষটাকে ভালোবাসুক। অথবা হতে পারে সে ওই মানুষটার থেকে একটু কমই ভালোবাসে। তবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের ইচ্ছা খুবই জরুরি। অহংকার জিনিসটা সম্পর্কের মধ্যে থাকলে সম্পর্ক কখনোই তার প্রকৃত রূপে আসে না। যেমনটা হয়েছে আয়েশা আর আদিত্যর বেলায়। যখন তারা নিজেদের একে অপরের কাছে ছোট করে প্রমাণ করেছে, তখনই তাদের সম্পর্ক সঠিক একটা রূপ পেয়েছে। তাই অহংকার নয়, বরং ভালোবাসা দিয়ে নিজেকে বড় প্রমাণ করুন। ওদিকে এবার বেশ কিছুক্ষণ কাটলো তারা দুজনে একসাথে। আমি চাই আপনার মিশনটা কমপ্লিট হওয়ার পর আবার নতুন করে আপনি আমাকে আপনার সবকিছুতে অধিকার দিন। সেটার বলতে মহারানী, আপনার জন্য স্বয়ং আমার জান উপস্থিত। আর সেখানে তো সামান্য আয়োজন, পুরো দুনিয়াকে জানিয়ে দেব আপনি আমার। শুধু অপেক্ষা করুন 7-8টা দিন। গম্ভীর মানুষটার কাছ থেকে এই রকম কথা শুনে বেশ লজ্জায় পড়ে গেল আয়েশা। সেখান থেকে বাসায় চলে গেল। আজ সে বড্ড খুশি। মেয়েকে আমার হাসি খুশি দেখে তার মায়ের কাছে এসে জানতে চাইলো সবকিছু। আয়েশাও কিছু লুকালো না, গড় গড় করে সব সত্যি কথা বলে দিল। এটা শুনে তো পরিবারের মধ্যে যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে। কারোর কোনো আপত্তি নেই এই কথাতে। দিন শেষে ছেলে মেয়ে দুটো এক হলেই তো তাদের স্বস্তি। যে বিয়ের কথা হচ্ছিল সেটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। আদিত্যের বাবা মারও কাছে খবর পৌঁছে গেল, কারণ এটা সাধারণ কোনো খবর নয়। গত কয়েকটি বছর প্রচেষ্টার ফল এটি। আদিত্য যখন বাসায় ফিরে আসলো, তখন তার বাবা মা দুজনেই তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কড়া চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সে চায়নি এত তাড়াতাড়ি সবাই ব্যাপারটা নিয়ে এতটা এক্সাইটেড হয়ে পড়ুক। রুমে এসে ঢুকতেই সোহানের কল আসলো। আদিত্য ফোন ধরতেই ওপাশ থেকে সোহান বলল, হ্যালো আদিত্য, কাজ কত দূর? সোহান, তুই এসব নিয়ে চিন্তা করবি না, আমি কাজ চালিয়ে যাচ্ছি। ওদের জন্য ওদের পার্টিটাই হবে মৃত্যুফাত। তুই কোনো চিন্তা করিস না। আমি মোনালি আর বাকি সবাইকে নিয়ে অলরেডি কাজে লেগে পড়েছি। তারা ওয়ারেন্ট আনতে গেছে। ওয়ারেন্ট হয়ে গেলে আর কোনো ভয় থাকবে না। আমি যদি তোর সাথে থাকতে পারতাম। আফসোস করিস না, তোকেও নিব। ওদের জন্য সারপ্রাইজ প্যাকেজ হিসাবে আমি ওদের মৃত্যুর আগে তোকে দেখিয়ে মারব। সোহান হাসলো, কারণ সে জানে আদিত্য যেটা বলবে সেটাই করে ছাড়বে। পরের দিন মোনালি লাফাতে লাফাতে আদিত্যের কাছে আসলো, কারণ সব কিছু দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্ডার এসেছে যা করতে হবে খুব গোপনে করতে হবে, এবং অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় নিয়ে আসতেই হবে। এটা দেখে আদিত্য বেশ খুশি হলো। এরপর মোনালি সহ টিমের মেম্বারদের সাথে গোপনে মিটিং করলো। তাদেরকে বলল,
পার্টির আগের দিন পর্যন্ত আমরা এক অপরের সাথে যোগাযোগ করব না, কারণ আমার মনে হয় অপরূপ দত্ত আর ওই লোকটা এতটা বোকার মতন কাজ করবে না যে আমাদের ব্যাপারে কোনো চিন্তা না করেই তার এত বড় একটা ডিল সাইন করবে আর এত বড় একটা পার্টি আয়োজন করবে। ওখানে তো তাদের মতন বড় বড় ডিলাররা থাকবে, তাই ওরা কোনো রিস্ক নিতে চাইবে না। তাই আমরা এখন থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে যাব, আর পার্টি দিন যেই ওয়েটাররা ওইখানে দায়িত্ব গ্রহণ করবে সবাইকে বিদায় করে দেব। ওই পার্টি সেন্টারে যে ম্যানেজার আছে ওকে কিডন্যাপ করে নিয়ে আসবে, এরপর হুমকি দিয়ে সবগুলো ওয়েটারকে বিদায় করিয়ে দিয়ে আমাদের ব্যাটালিয়নের আর্মি অফিসারদের সেখানে দায়িত্ব নিয়ে কাজ করাবে। আমরা সিগন্যাল না পাওয়া পর্যন্ত কেউ কিছু করব না, ওরা যাতে একসাথে ধরা পড়ে সেই ব্যবস্থাই করতে হবে। ওকে স্যার, আমি আপনার প্ল্যান বুঝতে পেরে গেছি। তাহলে সময় মতো আপনি চলে যাবেন, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। মোনালি, এটা শুধু একটা মিশন নয়, এর সাথে আমার ব্যক্তিগত জীবন, তোমাদের ব্যক্তিগত জীবন সহ এই দেশের স্বার্থ জড়িয়ে আছে। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই এই কাজের জন্য উপযুক্ত। কিন্তু মনে রাখবে, আমাদের বিরুদ্ধে যারা আছে তারা শুধু শক্তিশালী নয়, ভীষণ শক্তিশালী। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ স্যার। আমিও কথা দিচ্ছি, আপনার বিশ্বাসের মর্যাদা এই জীবন দিয়ে হলেও দিব। এরপর শুধু অপেক্ষা, কখন সেই কাঙ্ক্ষিত দিন আসবে। এরই মধ্যে আয়েশা আদিত্য দুই পরিবারের সম্পর্কে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তারা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছে। দেবাশিসবাবু বেশ খুশি। দেবাশিসবাবু জানেন আদিত্য যখন দায়িত্ব নিয়েছে তখন এই বিষয়টা সফল হবেই। সেই জন্য তিনিও চলে আসলেন আয়েশাদের বাসায়, কারণ মিশন সফল হওয়ার পরেই তো তার মেয়ের বিয়ে। ধর্ম ভিন্ন হলেও মানুষ তো আটকায় ভালোবাসায়। সংস্কৃতি ভিন্ন হতে পারে, বিশ্বাসও ভিন্ন হতে পারে, কিন্তু ভেতরের মায়াটা তো ভিন্ন নয়। আয়েশা তার রক্তের মেয়ে না হলেও রক্তের চেয়েও আপন। ওদিকে তরি আর সোহান সত্যি কথা বলে দিল। প্রথমে এই ব্যাপারে আয়েশার মা নেহা বেগম কিছুটা আপত্তি করল, যখন নিজের নাতিকে দেখলেন তখন আর আপত্তি করলেন না। আজ সেই বিশেষ দিন, সকাল থেকেই পার্টি সেন্টার দেশি বিদেশি লোকজন ঢুকছে। প্রত্যেকটা মানুষ প্রথম দেখায় ভদ্র আর সভ্য সমাজের মনে হলো ভিতর থেকে একজন চরম মানসিক বিকারগ্রস্ত। এরা শুধু ভয়ঙ্কর পাপী নয়, এরা নিষ্ঠুর এবং নির্মম। সেনাবাহিনীর সদস্যরা নিজেদের চেহারাটাকে গোপনে করে ছদ্মবেশে পার্টিতে ওয়েটার সেজে উপস্থিত হলো। এরপর তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। একে একে সবাই আসতে শুরু করেছে। সন্ধ্যার সময় একটা কালো গাড়ি ঢুকলো সেই পার্টি সেন্টারে। গাড়িটাকে দেখে আদিত্য তাদের পিছু ঢুকতে শুরু করলো। এই গাড়িটা থেকেই নামলো অরূপ দত্ত আর সেই লোকটা আর কেউই নয়, আর্মি মেজর অশোক মেহতা, যাকে অরূপ দত্তের প্রাণভোমরা বলা যেতে পারে। অরূপ দত্ত যত অপকর্ম করেছে সবগুলোকে ধামাচাপা দেওয়া, এই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজ করে গেছেন অশোক মেহতা। উনি একজন স্বনামধন্য আর্মি অফিসার হওয়ার কারণেও কেউ তার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করেনি, আর সেটাকেই তিনি সুযোগ হিসেবে ব্যবহার করে অন্যায় কাজ করে গিয়েছে। তাদের পেছনেই দাঁড়িয়ে আছে কাশ্মীর থেকে পালিয়ে আসা পাণ্ডব সরকার। সেদিন পাণ্ডব সরকারের দলের সবাইকে এনকাউন্টারে মারতে পারলেও পাণ্ডব সরকারকে মারতে পারেনি আদিত্য। আর সেই পাণ্ডব সরকারও কাজ করত অরূপ দত্তের ইশারায়। তাদের তিনজনকে একসাথে দেখে রহস্যময় হাসি আসলো আদিত্য। তারা ভিতরে ঢুকে গেল। ভিতরে সুন্দরী যুবতী নারীরা গানের তালে তালে নাচছে, আর মদের নেশায় মাতাল লোকগুলোকে নোংরা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। আদিত্য নিজের চেহারাটাকে গোপন করার জন্য নকল দাড়িও ব্যবহার করলো। এরপর সেই তিন অপরাধীর সামনে সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। এটা দেখে অরূপ দত্ত বেশ রেগে গেল। পাণ্ডব সরকার তখন হুঙ্কার দিয়ে পড়ল, এই মিয়া, আপনি কি চোখে কম দেখেন? জানেন এখানে কে বসে আছে? অরূপ দত্ত নাম শুনেছেন নিশ্চয়। এই মাদক জগতের ডন বসে আছে আপনার সামনে, আর আপনি তার সামনে পায়ের উপর পা তুলে বসে আছেন। আদিত্য হাতের সামনে থাকা গ্লাসটা তুলে ছুঁড়ে মারল পাণ্ডব সরকারের দিকে। এটা দেখে দুই তিনজন লোক তাদের দিকে তাকালেও আদিত্য তাদেরকে ধমক দিতেই তারা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আদিত্য তখন পাণ্ডব সরকারের দিকে তাকিয়ে বলল, আরে চুপ কর, তুই চিনিস আমাকে? এরকম পার্টিতে আমি প্রতিদিনই যাই। আমার বস আমাকে এখানে পাঠিয়েছে, সব দেখতে দে। যদি সবকিছু আমার পছন্দ হয় তাহলে আমার বস ওদের সাথে ডিল করবে। জানিস আমার বসকে? জ্যাক, দ্য ইন্টারন্যাশনাল মাফিয়া ডন জ্যাক আমার বস। এই কথা শুনেই উপস্থিত সবাই চমকে তাকালো আদিত্যের দিকে। অবাক হবে নাই বা কেন, জ্যাক ছিল একটা আতঙ্ক। পৃথিবীর প্রায় 40টা দেশ তার গ্যাংকে সেরে প্রসারিত করেছিল। একসময় তার ভয়ে কাঁপত সবাই, কিন্তু আদিত্য চৌধুরীর সাথে এক সম্মুখ যুদ্ধে মরতে হয় তাকে। সে সমুদ্রের তীরে গুলি সেখান থেকে পালানোর সময় মারা যায়। 6 বছর পর জ্যাকের নাম শুনে অশোক মেহতা বলল,
আমাদের সাথে এখানে ফাজলামি করতে এসেছেন? কে তুমি, সত্যি করে বলো। তুমি কি ভাবছো আমরা বোকা? যাক তো অনেক আগেই মারা গিয়েছে। এই কথা বলতেই আদিত্য হু হু করে হেসে উঠল। এটা দেখে অরূপ দত্ত বেশ বিব্রত হলো। আদিত্য হাসতে হাসতে বলল, হাইরে বোকা, জ্যাককে গুলি করা হয়েছিল, কিন্তু তার লাশ কি কেউ দেখেছিল? জ্যাকরা কখনো মরে না। আর তোমরা যখন বিশ্বাস করছো না, তাহলে কল দিয়ে কথা বলিয়ে দিয়ে জ্যাকের সাথে। বলে আদিত্য একটা প্রাইভেট নাম্বারে ফোন করে সেখানে আগে থেকে তার রেডি করে রাখা ভয়েস আর্টিস্ট বসিয়েছিল, যে সে মাফিয়া ডন জ্যাকের কণ্ঠ নকল করে কথা বলতে শুরু করলো। অরূপ দত্ত এবং তার সাথীরা তখন প্রায় পাগল হয়ে যায়, কারণ জ্যাক নামে যে সন্ত্রাসী ছিল তার কাছে তারা তো চুনোপুটি। অরূপ দত্ত তখন লোভে পড়ে যায়। সে অশোক মেহতার কানে কানে গিয়ে বলে, আপনি বুঝতে পারছেন ওকে যদি আমরা কথা দ্বারা ইমপ্রেস করতে পারি তাহলে কত টাকার ডিল সাইনিং হবে। আর জ্যাকের সাথে একবার যদি আমাদের সম্পর্ক হয়ে যায় তাহলে পুরো দেশ আমরা এককভাবে রাজত্ব করব। এটা আপনি একদম ঠিক বলেছেন। ওকে এখন ইমপ্রেস করতে হবে, হয় টাকার লোভ দেখিয়ে, না হলে অন্য কোনোভাবে। অরূপ দত্ত তখন হালকা হেসে আদিত্যের দিকে তাকান, এরপর বলেন, আর প্রমাণ দিতে হবে না, আমরা বুঝতে পেরে গেছি আপনি জ্যাকের সাথে কাজ করেন। আপনার সাথে আমরা কাজ করতে চাই। আপনি যেভাবেই হোক জ্যাকের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেয়া হবে। এই কথা শুনতেই আদিত্য একটু রাগ করার ভঙ্গি নিয়ে অরূপ দত্তের দিকে তাকায়, এরপর একটু জোরে জোরেই বলে, কি আপনারা আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? আমি এমনি এখানে বসেছিলাম, যদি আমার সবকিছু দেখে পছন্দ হয় তাহলে কাজ করব। আমাকে টাকার লোভ দেখে কোনো লাভ নেই, কারণ আপনারা প্রতি মাসে যা ইনকাম করেন জ্যাক আমাকে তা 15 দিনের খরচ হিসাবে দেয়। আমি ইউরোপের বিভিন্ন বড় বড় দেশে যাই পার্টি অ্যাটেন্ড করতে, ওখানে যত টাকা খরচ হয় সবগুলো জ্যাকই একা দেয়। আরে না না, আপনি ভুল বুঝছেন আমাদের। আমি এভাবে বলতে চাইনি। আপনি বলুন কিভাবে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি, আমরা সেভাবেই করব। চলেন আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাই। আমি আপনাদের মালগুলো সরাসরি দেখতে চাই। ও এই ব্যাপার, তাহলে পার্টি শেষ হওয়ার পরেই চলুন। এখান থেকে 10 মিনিট দূরে একটা পুরনো বাড়ি আছে, ওই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের গোডাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পার্টি শেষ করি আগে, এরপর আমি নিজে যাব। গিয়ে যদি আমার সবকিছু পছন্দ হয় তাহলে আমি সেটা জানাবো বসকে। বস আমার কথা অবশ্যই রাখবে। আমি যদি বলি আপনাদের সাথে ডিল সাইন করতে, তাহলে অবশ্যই আপনাদের সাথে ডিল সাইন করবে। যদি ডিল সাইন হয় তাহলে আপনাকে আমরা সম্মানীসূচক কিছু একটা দিব। আমি জানি আমরা যেটা দিব সেটা থেকে অনেক দামি জিনিস আপনি ব্যবহার করেন, তবে আশা করি আপনার ভালো লাগবে। আমাদের পক্ষ থেকে সেটাকে সম্মানী হিসেবে গ্রহণ করবেন। সেটা সে সময় দেখা যাবে, এখন যেটা হচ্ছে সেটা হতে দিন। চলুন পার্টিটা ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ চলুন, আমরা নিজেরা আপনাকে এই পার্টির সব কিছু ঘুরে দেখাবো। এখানে আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে আমাদের প্রোডাক্টের ধারণাও নিতে পারেন। এরপর ছদ্মবেশী আদিত্যকে নিয়ে অরূপ দত্ত এবং তার টিম পুরো পার্টিটা ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ করেই অরূপ দত্তের এমন কর্মচারী হাঁপাতে হাঁপাতে তার কাছে আসে, এরপর কিছু একটা বলে চলে যায়। অরূপ দত্ত লোকটার কথা শুনে চমকালেও পরক্ষণেই মুচকি হাসে। এরপর যথারীতি আদিত্যকে ঘুরিয়ে দেখাতে শুরু করে। যখন তারা 2 তলায় পৌঁছায় তখন হঠাৎ করে আদিত্য লক্ষ্য করে তার সাথে থাকা লোকজন থেমে গেছে। সে তাদের দিকে ফিরে তাকাতে তারা বিকৃতভাবে হেসে ওঠে এবং তারা প্রত্যেকেই পকেট থেকে বন্দুক বের করে আদিত্যর দিকে তাক করে, এরপর হাসতে হাসতে বলে, নিজের খুব চালাক মনে করিস তাই না? আমাদের সাথে চালাকি করার চেষ্টা করছিলি এতক্ষণ। তুই হয়তো জানিস না এই দেশের প্রতিটা কোণায় আমার লোকজন ছড়িয়ে আছে। তুই যে এখানে এসেছিস সেই খবর আমি পেয়ে গেছি একটু আগেই। এ কথা বলে সে হাসতে শুরু করলো। আদিত্য বুঝে গেল বিপদ আসন্ন, সেই জন্য কানে ব্লুটুথে বলতে লাগলো, মোনালি, আমরা ধরা পড়ে গেছি। ওরা আমাকে ঘিরে রেখেছে। এখান থেকে 10 মিনিট দূরে যে পুরনো বাড়ি আছে ওইটার নিচে আন্ডারগ্রাউন্ডেই ওদের আস্থানা। তুমি এই মুহূর্তে স্যারকে ফোন করে ফোর্স পাঠাতে বলো, আর তোমরা অ্যালার্ট হয়ে যাও। আদিত্য বিড়বিড় করে কথাগুলো বলছিল। মোনালি শোনা মাত্রই তাড়াতাড়ি বাকি সদস্যদের সতর্ক করে দিল। ওদিকে সেনাবাহিনীর একটা টিম পৌঁছে গেল অরূপ দত্তের আস্তানায়। এদিকে আদিত্য দাঁড়িয়ে আছে কয়েকটা পিস্তলের সামনে। মেজর অশোক মেহতা হাসতে হাসতে এগিয়ে আসেন। এরপর আদিত্যের কান থেকে ব্লুটুথটা খুলে দূরে ছুঁড়ে মারেন। এরপর আদিত্যের কাঁধে হাত রেখে বিকৃতভাবে বলে ওঠেন, শুরু থেকেই তোমাকে আমার বেশ ভালো লাগতো আদিত্য। একজন সৈনিক হিসেবে যখন তোমার প্রথম কাজ দেখলাম
তখনই তোমাকে আমি আমার টার্গেটে পরিণত করি এবং আমি জানতাম তুমি একদিন আমার পথের কাঁটা হবে। তাই তোমার জীবন আমি যেভাবে চেয়েছি সেভাবেই চলেছে। আমি জানতাম তুমি ঝামেলা করবে, তাই ঝামেলা থেকে মুক্ত হওয়ার উপায় আগে থেকেই প্রস্তুত রেখেছিলাম। যতই হোক তোমার সিনিয়র অফিসার বলে কথা। এই কথা বলে অশোক মেহতা হাসতে যাবে ঠিক তখনই আদিত্য তার দিকে থুতু নিক্ষেপ করে বলেন, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো তোর মতন একটা নির্লজ্জ লোকের এক মুহূর্তের জন্য হলেও প্রিয় হয়েছিলাম। তুই যাকে পছন্দ করিস সে জীবনে ভালো মানুষ হতে পারে না। আমার ভাবতেও কষ্ট লাগে, দেশের সুরক্ষা নেওয়ার জন্য শপথ না মানুষটা মাত্র কয়েকটা টাকার জন্য দেশের সাথে বেইমানি করছে। আদিত্য এই কাজ করতেই অশোক মেহতা রেগে গিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আদিত্যের মুখে পিস্তলের পিছনের শক্ত অংশটা দিয়ে আঘাত করে। আদিত্য ছিটকে দূরে পড়ে যায়। নিচে ইতিমধ্যেই গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। আদিত্য আস্তে আস্তে পিছাতে পিছাতে সিঁড়ির রেলিংয়ের কাছে যায়, কারণ নিচে মূল পার্টির জায়গা। এখান থেকে লাফ দিলে সোজা মানুষের মধ্যে পড়বে। আদিত্য সামনের দিকে তাকালো। তার সামনেই সবাই তার দিকে তাকিয়ে হাসছে, যেন ঘিরে রাখা হরিণের সামনে ক্ষুধার্ত 2-3টা বাঘ দাঁড়িয়ে আছে। আদিত্য আর ভাবল না, সোজা লাফ দিয়ে নিচে গেল। নিচে পড়তেই ভীষণ ব্যথা পেল আদিত্য, কিন্তু এখন থেমে থাকলে চলবে না। তারা সবাই নিজেদের পজিশন নিয়ে নিল। উপর থেকে ইতিমধ্যেই এলো পাথারি গুলি ছুটতে ছুটতেই নিচে নামছিল অরূপ দত্ত, মিস্টার অশোক মেহতা আর পাণ্ডব সরকার। আদিত্য মোনালিকে চোখের ইশারায় জিজ্ঞাসা করতেই মোনালি আশ্বস্ত করল হেডকোয়ার্টারে খবর পৌঁছে গেছে। আদিত্য সবাইকে সামলাতে ব্যস্ত। গুলি চলছে তো চলছেই, সবার টার্গেট একজন আদিত্য। এই চতুর্মুখী আক্রমণে নিজেকে বাঁচাতে পারল না আদিত্য। একটা গুলি এসে লাগলো তার বাম কাঁধে। মোনালি এটা দেখে আদিত্যকে টান দিয়ে একটা পিলারের পিছনে নিয়ে যায়। ওদিকে এই সুযোগে কয়েকজন সেনা সদস্যকে আহত করা হয়। আদিত্য তবুও উঠে দাঁড়াতে চাইলে পিলারের অপর পাশ থেকে তাকে দেখা মাত্রই আবার গুলি চালানো হলো। আদিত্য যেন পাগল হয়ে গেছে। সে কি করছে নিজেও জানে না। মাটিতে লুটিয়ে পড়ল সে। হঠাৎই সেখানে প্রবেশ করলো সাথে কালো পোশাকধারী কয়েকটা লোক। সোহানকে দেখে অরূপ দত্ত সহ সবাই যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেল। আদিত্য এই অবস্থাতেও হাসছে, কারণ সে জানতো সোহানকে যতই না করুক না কেন সে এক জায়গায় বসে থাকবে না। এত বড় একটা মিশনে প্রিয় বন্ধুকে সে একা ছাড়বে না। আদিত্য আর পারছে না, শরীর দুর্বল হয়ে গেছে। হঠাৎ তাকে পিছন থেকে কেউ গলা চেপে ধরে। সে ঘুরে তাকাতেই দেখল পাণ্ডব সরকার সবার আড়ালে এদিকে চলে এসেছে। সে আদিত্যের গলা চেপে ধরে বলে, তোর কারণে আমার সব শেষ হয়েছে। আমি মরলে তোকে নিয়ে মরব। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই কথা বলে আদিত্য আরো শক্ত করে চেপে ধরে। আদিত্য তাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেয়। সে কিছুটা দূরে যায়, কিন্তু পিস্তল বের করে আবারও এগিয়ে এসে গুলি করতেই আদিত্যর চোখ বন্ধ করে নিল। কিন্তু আদিত্য লক্ষ্য করলো তার কিছুই হয়নি। সে চোখ খুলতেই মোনালিকে পড়ে থাকতে দেখল। মোনালি আদিত্যকে গুলি করতে দেখে আদিত্যের সামনে এসে যায় আর গুলি সরাসরি তার মাথায় লাগে। আদিত্য মোনালির দিকে তাকায়। মোনালি তখন হাসতে হাসতে বলে, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। আমি বলেছিলাম আমার দায়িত্ব আমি পালন করব। আমার ভুলের কারণে আপনার শরীরে 2-2টা বুলেট লাগলো। এখন আমার জীবন দিয়ে আমি আমার ভুল শুধরে ফেলবো স্যার। আমার মতো অফিসারের জীবনের চেয়ে আপনার জীবন অনেক গুরুত্বপূর্ণ, তাই আমার মৃত্যুর জন্য কষ্ট পাবেন না। আমি দূর থেকে আপনাদের সাফল্য দেখে হাসব। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই মোনালির শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইতিমধ্যেই সোহান এসে পাণ্ডব সরকারকে ধরে ফেলেছে। সেনা সদস্যরা ভিতরে ঢুকে গেছে। অশোক মেহতা সহ বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে। আদিত্য নিজের সফলতা দেখতে দেখতে অন্ধকারে হারিয়ে গেল। এরপর তার আর কিছু মনে নেই। চোখ মেলে তাকাতেই দেখল সে হসপিটালের বেডে। তার পায়ের কাছে আয়েশা বসে কান্না করছে। সে অস্পষ্ট কণ্ঠে বলল, কি ম্যাডাম, কান্না করছেন কেন? এত সহজে আপনাকে ছেড়ে যাচ্ছি না। হঠাৎ আদিত্যের কথা শুনে আয়েশা চমকে তাকালো। এরপর সোজা আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরল। এই স্পর্শ তার কাছে প্রশান্তির। গত 3টা দিন আদিত্যর কোনো হুঁশ ছিল না। না হলে হয়তো জানতে পারতো তার বীরত্বের কত কাহিনী মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আয়েশা কান্না করে বলল, আপনি খুব খারাপ একটা মানুষ। শুরু থেকে শুধু কষ্টই দিয়ে গেলেন। তাহলে এক কাজ করো, আমাকে ছেড়ে দাও। খারাপ মানুষের সাথে সংসার করা লাগবে না। ওহো, শখ কত! আমি ছাড়বো আর উনিকে আরেকটা বিয়ে করবেন, তা হবে না। আমার এভাবেই লাগবে আপনাকে। আপনি শুধু আমার, আর কারো না। তাহলে তো কিছু আদর ভালোবাসা পাওয়া আমার উচিত ছিল। যতই হোক আমার বউ বলে কথা।
কিসের বউ? আবার বিয়ে করুন তারপর এসব। ওই, তাহলে তো দেখছি তাড়াতাড়ি সুস্থ হয়ে বিয়েটা করতেই হবে। তবে এখন কি কিছু অল্প পাওয়া যায় না? না মানে ওই ওষুধের কাজ করতে আর কি। দুষ্টুমি, তাই না? আদিত্য আয়েশাকে নিজের সাথে আরও শক্ত করিয়ে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসা চলতে থাকুক যুগের পর যুগ। সম্পর্কে রাগ, অভিমান, বিরহ, কষ্ট না থাকলে সম্পর্কটা পূর্ণতাই লাভ করে না। তাই পড়তে পড়তে যে সম্পর্কটা পূর্ণতা লাভ করে তাই খাঁটি হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন।